আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা পর্ব নিয়ে চলে আসলাম ভোটকাস্ট। আজকে দুজন স্পেশাল গেস্ট আছেন এই পর্বে। আমার সাথে আছেন উপস্থিত ডক্টর শিবির আহমেদ স্যার। উনি হচ্ছেন শিক্ষক, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সোচ্চারের প্রেসিডেন্ট। ঠিক বললাম তো স্যার? ওকে। এবং আমার সাথে উপস্থিত আছেন আমার প্রিয় একজন ভাই, অনেক প্রিয় ভাই হিসাবে পরিচয় দিলাম আগে, হ্যাঁ ক্যাজুয়ালি। আপনি একজন অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ানও বলি, হ্যাঁ, পলিটিক্স নিয়ে ভাবেন, কথা বলেন, মীর মাহবুব রহমান স্নিগ্ধ। আমি স্যারকে দিয়ে শুরু করতে চাই প্রোগ্রামটা। হ্যাঁ, তো আমি স্যারের দুটা পরিচয় দিয়েছি, একটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক এবং আরেকটা পরিচয় দিয়েছি হচ্ছে আপনি সোচ্চার, যারা এবার অনেকগুলো সার্ভে করেছে। তো ঢাকা আর্টের প্রসঙ্গটা নিয়ে আমি কিন্তু অফ এয়ারে বলেছিলাম আপনাদেরকে, এইটা দিয়ে শুরু করবো আমি প্রশ্নটা, যে ঢাকা আর্টে আপনি যে প্রেডিকশন দিয়েছিলেন যে 15-16% ব্যবধানে জিতবেন হচ্ছে আমাদের পাটোয়ারি সাহেব, হ্যাঁ, তো এনসিপির পাটোয়ারি। তো আসলে তো আপনার এই প্রেডিকশনটা মেলেনি, কিন্তু আপনার অনেক প্রেডিকশন আবার অনেক অ্যাকুরেটও হয়েছে। সো ওভারঅল একটু বলেন এটা কেন মিলল না, বলেন তো। থ্যাংক ইউ। আমি যেহেতু সোচ্চার নিয়ে কথা বলছি, দর্শকদের সুবিধার জন্য একটু সোচ্চারের পরিচয়টা বলে নিই। সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ, আমরা এইভাবে বলি। সোচ্চার মূলত আমরা কাজ করি হচ্ছে টর্চার ওয়াচডগ হিসাবে, ক্যাম্পাস টর্চারের এগেইনস্টে মূলত। তো এটাকে আমরা বলি হিউম্যান রাইটস রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অর্গানাইজেশন। তো যেহেতু আমরা ক্যাম্পাস টর্চার নিয়ে কাজ করি, সেই উপলক্ষে আসলে ক্যাম্পাসগুলোতে আমরা সার্ভে করেছিলাম ছাত্র সংসদ নির্বাচনের আগে, এবং 5টা ছাত্র সংসদ নির্বাচনে আমাদের প্রেডিকশনগুলো পারফেক্টলি অ্যালাইন করেছিল প্রকৃত রেজাল্টের সাথে। এটা থেকে আসলে মানুষের এক ধরনের ডিমান্ড ছিল যে আপনারা ন্যাশনাল ইলেকশনও করেন। তো আমাদের যেহেতু অর্গানাইজেশনের ক্যাপাসিটি কম, সে অনুপাতে আমরা অল্প কিছু আসন ভিত্তিক সার্ভে করেছিলাম। তো ঢাকার মধ্যে আমরা 5টা আসনে সার্ভে করেছি, 4টা হেভি ওয়েট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শফিকুর রহমান, তারেক রহমান, নাহিদ ইসলাম এবং ববি হাজ্জাজ, মামুনুল হক, মাওলানা মামুনুল হক, এই আসনগুলো প্লাস মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি আসনটা। তো বাকি 4টা আসনের কথা আমি একটু বলিনি, যে বাকি 4টা আসনে আমাদের যে প্রেডিকশন ছিল এটা 100% মিলেছে। শুধু উইনিং ক্যান্ডিডেটের ক্ষেত্রে না, কতটা প্রিসাইজ হবে, কতটা কন্টেস্ট হবে সেটা সহ, পার্সেন্টেজ সহ। যেমন আমরা বলেছিলাম শফিকুর রহমান একটা ভালো মার্জিনে জিতবেন, 10% মার্জিনে, সেটা উনি 15% মার্জিনে জিতেছেন। তারেক রহমানের ক্ষেত্রে আমরা বলেছিলাম 3% মার্জিনে জিতবেন, এটা উনি 3.2% মার্জিনে জিতেছেন। নাহিদ ইসলাম এবং ববি হাজ্জাজের ক্ষেত্রে সেম কথা ছিল, আমাদের 2.8 to 4%, এবং সবগুলো পারফেক্টলি ম্যাচ করেছে রেজাল্টের সাথে। শুধুমাত্র মিলেনি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে। নাসিরউদ্দিন পাটোয়ারিটা আমাদের প্রেডিকশন ছিল 16% মার্জিনে নাসিরউদ্দিন পাটোয়ারি জিতবে, কিন্তু আমরা সর্বশেষ দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি 4000-এর মতো ভোটে হেরে গেছে। তো এটা আমাদের প্রেডিকশনের একটা আমি এরর বলবো। আর এমনি বাজারে তো গুঞ্জন আছে, ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারির আসনটার ভোট গণনা সহ নানান কাহিনী হয়েছে, এবং দিনের বেলায় সেখানে ভোটের ক্ষেত্রে কিছু অসঙ্গতির ঘটনা ঘটেছে। যেমন কেন্দ্রগুলোতে আমি 2-1টা কেন্দ্রে, যেহেতু আমি ওদিকেই থাকি, 2-1টা কেন্দ্রে আমি গিয়েছিলাম, যে কেন্দ্রের বাইরে যে লোক সমাগম থাকে, এখানে শুধুই মির্জা আব্বাসের লোক দেখেছি আমি। নাসিরউদ্দিন পাটোয়ারির ওরকম লোকজন অতটা দেখি না, হয়তো কেউ ভয় পেয়ে সরে গেছে বা ছিল না। তো এইটা একটা আতঙ্কের পরিবেশ কেন্দ্রগুলোতে ছিল, যদিও কোনো সহিংসতা হয়নি, একটা আতঙ্কের পরিবেশ ছিল। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যখন একবার ভিজিটে গিয়েছিল, সেখানে কেন্দ্র ভিজিটে তার উপরে একবার হামলা হয়েছে, ভুয়া বলে তাকে আক্রমণ করা হয়েছিল। দেখলাম যে সেটা পাঞ্চ করছে, হ্যাঁ, তাকে আক্রমণ করছে, সে আবার আক্রমণকারীকে ধরছে, তখন সেনাবাহিনী এসে উদ্ধার করতে হয়েছে তাকে। সো একজন প্রার্থীর উপরে হামলা হওয়া মানে কিন্তু এখানে একটু আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সো সাধারণ ভোটাররা হয়তো কেউ ভোট দিতে গিয়ে ফিরে আসছে অথবা দেয়নি, এরকম হতে পারে, আমার ধারণা, এটা নিশ্চিত না। এটা গেল ভোটের দিনের সময়। আর গণনার সময় থেকে আমরা দেখেছি যে খবরগুলো আসতেছিল, শুরুর দিকে গণনার রেজাল্টগুলো আসতেছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু কিছু করে এগিয়ে আছে এরকম দেখা যাচ্ছে। এরপরে হুট করে দেখলাম যে গণনা বন্ধ হয়ে গেছে, এবং গণনা বন্ধ হওয়ার ঘটনাটা যেটা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়েছে। এবং এটা শুনলাম যেটা, যে একটা কেন্দ্রে, মির্জা আব্বাস কলেজ কেন্দ্রের কথাও আমি জানি, আরও একটা কেন্দ্র এরকম হয়েছে যে ওখানে কিছু বাতিল ভোট ছিল অনেকগুলো কেন্দ্রেই। ওই বাতিল ভোটগুলো প্রিসাইডিং অফিসাররা বাদ দিচ্ছেন, যেহেতু এগুলো বাতিল নিয়ম অনুযায়ী ভোট দেওয়া হয় নাই, সিল মারা হয় নাই সঠিক জায়গায়।
এগুলো তারা প্রেশার করতেছিল যে এগুলো কাউন্ট করতে হবে মির্জা আব্বাসের পক্ষে। এখন তাদের হয়তো যুক্তি আছে যে দানের শীষের পাশে খালি জায়গায় মারছে, এটা দানের শীষেরই হওয়ার কথা। এটা এমন হতে পারে উপরের প্রার্থীরও তো হতে পারে, এটা তো বলা যাচ্ছে না। কারণ এখানে লাঠি ছিল সম্ভবত, এখানে দুটো কলাম ছিল, সো এই কলামে অনেকগুলো মার্কা, এই কলামে অনেকগুলো মার্কা, লাস্টেরটা খালি ছিল। সো এখন এটা কি এই পাশেরটার জন্য না ওই পাশেরটার জন্য, এটা তো ক্লিয়ার না। আর এটা তো আসলে বাতিল ভোট, কারণ মার্কার উপরেই মারতে হবে নিয়ম অনুযায়ী। এখন কেউ যদি হ্যাঁ ঠিক আছে হয়তো দানের শীষের ভোট, কিন্তু যেহেতু ভুল জায়গায় মেরেছে তাহলে তো বাদ। অনেক সময় হয় যেটা যে দুইটা মার্কার মাঝামাঝি হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতেছি এটা মেজরিটি ওই মার্কার দিকে, কিন্তু তারপর আমরা কাউন্ট করি না যেহেতু এটা একটুখানি নিয়ম বহির্ভূত হয়েছে। তো এটা স্বাভাবিকভাবে এটা বাতিল ভোট, কিন্তু তারা বাধ্য করেছে এগুলো কাউন্ট করার জন্য। এবং একটা কেন্দ্রে একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রায় অনেকক্ষণ ধরে আটকিয়ে রাখছিল, যেটা পরে আর্মি গিয়ে তাকে উদ্ধার করতে হয়েছিল, স্বয়ং মির্জা আব্বাসের ছেলে। এবং অন্য একটা কেন্দ্রে শুনেছি মির্জা আব্বাসের ওয়াইফ এটা করেছে, মির্জা আব্বাস নিজে করেছে। তো এখানে নিয়ে অনেকগুলো অভিযোগ ছিল যে এখানে ম্যানিপুলেট করা হয়েছে অথবা কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো তো অভিযোগ, মানে আমি বলতে পারবো না কতটুকু সত্য বা মিথ্যা। নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে বা নাহিদ ইসলামের পক্ষ থেকে অভিযোগগুলো এসেছে। তো এখানে কি রিকাউন্টিং হচ্ছে এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন? এটা তারা আবেদন করেছে, এখন তারা ইয়ে করেছে কিনা আমি জানি না। আমি একটা নিউজ ফেসবুকে দেখেছি, একজন শেয়ার করেছে রিকাউন্টিং হবে, কিন্তু আমি 100% মানে ভেরিফাই করতে পারি না এটা হচ্ছে কিনা। এটা হলে ভালো হবে আমার মনে হয়। নির্বাচন কমিশনের একটা দায়, বাতিল ভোটগুলো আবার কি করবে সেটা ডেফিনেটলি একটা কোশ্চেন, এবং কতগুলো ভোট বাতিল ভোট ছিল সেটা একটা প্রশ্ন। সো আমার কাছে মনে হয় আমার যেহেতু ঢাকার 5টা আসনের মধ্যে বাকি 4টা আসন প্রিসাইজলি আমার প্রেডিকশন মিলেছে, ঢাকার বাইরের অবশ্য 2-1টা আমার মিলেনি। আবার আমি 14টা সাকসেস রেট ঢাকাতে 80%, ঢাকাতে আমার 5টার মধ্যে 4টাতেই হ্যাঁ 100% মিলেছে। এবং এইটা অনেক সময় খুব কম হয় যে আপনি প্রিসাইজলি ডিফারেন্সটা বলতে পারতেছেন। ধরেন আমি হয়তো বললাম এক জায়গায় 10% ডিফারেন্স হবে, কিন্তু হয়েছে 2%, এরকম হয় অনেক সময়। উইনিং ক্যান্ডিডেট ঠিক থাকলেও ভোটের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়, কিন্তু এখানে একদমই পারফেক্টলি বাকি 4টা আসনে হয়েছে। যেটা অনেকেই প্রশ্ন তুলেছিল আমার ববি হাজ্জাজ এবং মামুনুল হকেরটা, যে না এটা আপনার ভুল হচ্ছে। ঢাকা 17টা অনেকেই বলছিল আপনার ভুল হচ্ছে, হয় তারেক রহমান ল্যান্ডস্লাইড হবে অথবা ডাক্তার খালেদুজ্জামান জিতবে, কিন্তু আলটিমেটলি আমার প্রেডিকশনটা সঠিক ছিল। সো আমার একটা কনফিডেন্স ছিল হয়তো নাসিরুদ্দিন পাটোয়ারিটাও জিতবে। আমি অনেকের সাথে আলাপ করছিলাম, কারণ অনেকেই বলছিল যে না মির্জা আব্বাসের সাথে নাসিরুদ্দিন জিতবে, এটা সত্য না। আবার কেউ কেউ বলতেছিল না সত্য, কারণ আমি তো বলতেছি ডাটার বেসিসে। সো এটা আমার এক্সপেকটেশন ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি শেষ পর্যন্ত জিতবে, আমি অপেক্ষাও করতেছিলাম। যাই হোক এই হলো আর কি ঘটনা। যদি আবার পুনরায় যদি গণনা হয় কি হয়, হ্যাঁ একটা জানি না এটা আসলে কতটুকু, যদি মানে যেটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিদের পক্ষ থেকে যেই এলিগেশনটা আসতেছে সেটা সত্যি হয়, তাহলে তো সেটা খুবই দুঃখজনক হবে। আর এইখানে এই আসনটা নিয়ে যেহেতু সবারই সারা বাংলাদেশের আসলে একটা টেনশন ছিল, এই জায়গাটা যতটা স্বচ্ছ করা যায় ততটা ভালো। আমি মনে হয় যে এটা বিএনপির জন্যও ভালো, এটা অন্যান্য সকল দলের জন্যই ভালো হবে এটাকে ক্লিয়ার রাখাটা, যতটা ক্লিয়ার রাখা যায়। তো একটু স্নিগ্ধর কাছে আসছি স্যার। স্নিগ্ধ, নির্বাচন তো দেখলেন আপনি, আমি যদি ভুল না করে থাকি আপনার একটা সময় নির্বাচন করার কথা ছিল, এরকম এক ধরনের কথা হয়েছিল। এটাকে গুঞ্জন বলতে পারেন বা রিউমার বলতে পারেন বা বিভিন্ন শব্দে বলতে পারি। আমি ধরে নিলাম যে ছিল বা ছিল না, মাঝামাঝি একটা জায়গায় আমি ধরে নিলাম ছিল। হ্যাঁ, ফাইনালি আপনি করলেন না নির্বাচনটা, বা হলো না বা করলেন না যেটাই বলি। তো না করার পরে আমরা দেখলাম আপনি জাহাঙ্গীর ভাইয়ের জন্য নির্বাচনের প্রচারণা করলেন এবং বেশ ভালোভাবেই করলেন, আপনার ওই জায়গাটা ছেড়ে দিয়ে। যে অনেক সময় ইগো আমরা দেখি যে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ ওই জায়গাটা না করে আপনি হেল্প করার চেষ্টা করলেন দলকে, যেটা একটা পজিটিভ ব্যাপার। কিন্তু পরবর্তীতে একদম শেষ মুহূর্তে দেখা গেল যে আপনার দলের যিনি প্রার্থী উনি খুবই ন্যারো মার্জিনে জিতেছেন। আপনার কাছে কি মনে হয় যে যেখানে খুব ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়ার কথা ছিল সেখানে এত ন্যারো মার্জিনে কেন আসলো বিষয়টা? এই ভোটগুলো কোথা থেকে আসলো? গায়েবী নাকি গুপ্ত, নাকি সত্যিকার অর্থেই বিএনপির উপর বিরক্ত হয়ে মানুষের ভোট দেওয়া, নাকি ওটা বিএনপিরই ভোট? প্রথমত একটা বিষয় ক্লিয়ার করি, আমি যখন পলিটিক্সে জয়েন করি, বিএনপিতে যখন জয়েন করি, আমার তেমন কোনো একটা ইচ্ছা ছিল না যে কোনো একটা আসন থেকে এমপি ইলেকশন করব বা সেরকম কিছু। আমি জয়েন করার পরে এটাকে বলতে পারেন রুমার অথবা গুজব, যে এরকম একটি গুজব ছড়ানো হয়েছে বা মিডিয়াতে এরকম একটি হাইপ তৈরি করা হয়েছে যে আমি ঢাকা 18 আসন থেকে ইলেকশন করতে যাচ্ছি। বাট আমার পক্ষ থেকে কখনোই এরকম কোনো শর্ত দলের উপর বা এরকম কোনো কিছু ছিল না। আমি আসলে রাজনীতিতে এসেছি, আগে রাজনীতিটা বুঝতে চাই, শিখতে চাই,
তারপর আমার বেশি ইচ্ছা রাজনীতির যে ইন্টেলেকচুয়াল সাইডটা আছে সেই ইন্টেলেকচুয়াল সাইডটাতে কাজ করার জন্য। তাই আমার ওইটা নিয়ে বেশি একটা আমার টেনশন ছিল না যে আমি ঢাকা 18 সনে আমাকে ইলেকশন করতে হবে। আমি সবসময় বলেছি যদি দল আমাকে উপযুক্ত মনে করে যেই দায়িত্বেই আমাকে দল চাবে আমি সেই দায়িত্বে কাজ করব। সেই জায়গা থেকে আমাদের আসন থেকে যখন জাহাঙ্গীর ভাইকে ঘোষণা করা হয়েছে, আমি একজন দলের সদস্য হিসেবে আমার এটা নৈতিক দায়িত্ব জাহাঙ্গীর ভাইকে বা আমাদের আসনে যিনি বিএনপির ক্যান্ডিডেট তাকে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা এবং তাকে জিতিয়ে আনার জন্য আমার পক্ষ থেকে তার প্রচারণায় যত রকম সহযোগিতা প্রয়োজন তত রকম সহযোগিতা করা। এবার আসি সেকেন্ড পার্টে, আপনি যে প্রশ্নটা করলেন যে খুবই ন্যারো মার্জিনে, কিন্তু এটা ল্যান্ডস্লাইড হবে এরকম একটা ধারণা ছিল। হ্যাঁ এরকম একটা ধারণা ছিল। আমাদের আসলে যিনি ক্যান্ডিডেট এস এম জাহাঙ্গীর ভাই, উনি বিগত 30 বছর ধরে সেখানে পলিটিক্স করছে এবং বিগত 17 বছরের ওনার বিরুদ্ধে প্রায় 200-র উপরে মামলা এবং অনেক অন্যায় অত্যাচারের তিনি সেখানে সহ্য করেছেন এবং সেখানকার বাসিন্দারা যারা আছে তারা সকলেই এই অন্যায় অত্যাচারের সাক্ষী। তো সেই জায়গা থেকে আমরা সকলেই আশা করেছিলাম যে তিনি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, কিন্তু আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যে আনপ্রেডিক্টেবল ছিল সেরকমই আনপ্রেডিক্টেবল এবারের নির্বাচনটাও ছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যেভাবে মানুষরা জেগে উঠেছিল, যেভাবে মানুষরা পরিবর্তন চেয়েছিল, এই নির্বাচনও সেভাবে মানুষরা জেগে উঠেছে, পরিবর্তন হয়েছে। এই যার কারণে আমরা শুধুমাত্র ঢাকা 18-তে না, আপনি দেখবেন সারা বাংলাদেশেই বিভিন্ন আসনে ভাইটাল, স্পেশালি ভাইটাল আসনগুলোতে যেমন খুবই ন্যারো মার্জিনে জয় পরাজয় নির্ধারণ করা হয়েছে। তো এটা একটা ভালো দিক যে গণতন্ত্রের যে বিকাশটি হচ্ছে সেই বিকাশটি হচ্ছে, কম্পিটিশন বাড়ছে এবং একজন ক্যান্ডিডেটের সাথে আরেকজন ক্যান্ডিডেটের যেই প্রতিযোগিতাটা সেটা আরও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু এটা আলটিমেটলি সুবিধা ভোগ করছে যারা ভোটাররা রয়েছে তারাই। কারণ এখন এটা আর যত কম্পিটিশন বাড়বে তত মনে হবে যে কোনো ক্যান্ডিডেট যদি ঠিকমতো কাজ না করতে পারে বা তার পারফরমেন্স শো না করতে পারে বা তার পলিসি যদি ভোটারদের কাছে না পৌঁছাতে পারে বা তার পলিসি যদি সেরকম কোয়ালিটি না রাখতে পারে, সেক্ষেত্রে ভোটাররা তার উপর থেকে আস্থা হারাবে। তো সেই জায়গা থেকে ক্যান্ডিডেটদের কোয়ালিটি বাড়ছে এবং আমার কাছে মনে হয় যে বিপক্ষ প্যানেল যারা ছিল বা বিপক্ষ দল যারা ছিল তারা তাদের প্রচারণাটা সেভাবে করতে পেরেছে, তাদের পলিসিগুলো মানুষের কাছে নিতে পেরেছে, যেটা তুলনামূলকভাবে আমাদের ধানের শীষে যিনি ক্যান্ডিডেট ছিল তিনিও পৌঁছিয়েছে, বাট হয়তোবা সবার কাছে সেভাবে পৌঁছাতে পারেনি। আমি বলবো যে যারা বিপক্ষ প্যানেল ছিল তারাও সবার কাছে ঠিকমতো পৌঁছাতে পারেনি, তাহলে তো তারাই জয়ী হতো। তো এই কম্পিটিশনটার কারণেই, এই হাড্ডাহাড্ডি কম্পিটিশনের কারণেই এই ভোটের যে মার্জিনের ডিফারেন্সটা আপনি দেখতে পেরেছেন। আচ্ছা, কিন্তু আমাদের যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করি 2008-এর আগে শেষ, মানে এককভাবে জামাত শেষ নির্বাচন করে 1996 সালে, তার আগে 1991-তে করে 91-তে পেয়েছিল 12% ভোট, আর 1996 সালে পেল 8% ভোট, মানে 4% কমে গেল। এরপর আর এককভাবে তারা করেনি, এই প্রথম তারা এককভাবে করলো, মানে এককভাবে বলতে দলীয়, মানে জামাত লিডিং একটা অ্যালায়েন্স, 40%-এর উপরে তাদের এখন ভোট। তাহলে এই ভোটগুলো কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা আমরা বিগত সময়ে যে নির্বাচনগুলো দেখতে পেরেছি, আমি গত 17 বছরের নির্বাচনের কথা বলছি না, তার আগের নির্বাচনগুলোর কথা যদি আপনি অ্যানালাইসিস করেন তখন দেখবেন যে মার্কার একটা বড় প্রভাব ছিল। যেমন ধানের শীষের মার্কার বা তখনকার আওয়ামী লীগের নৌকা মার্কার, এই মার্কাগুলোর একটা বড় প্রভাব ছিল। কিন্তু এখন দিন যত ডিজিটালাইজ হচ্ছে তত মার্কার প্রভাব কিন্তু কমে যাচ্ছে। এখন কিন্তু মানুষ প্রার্থী দেখে, প্রার্থীর প্রচারণা দেখে, প্রচারণার স্টাইল দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে মানুষ তাদের নিজেদের পছন্দের যে ক্যান্ডিডেট তাকে সিলেক্ট করে থাকে। সেই কারণেই এইবার, এটা শুধুমাত্র এইবার না, আপনারা আগামীতে যত নির্বাচন দেখবেন আমার কাছে মনে হয় আগামীতে সকল নির্বাচন এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। কারণ এখন মানুষের কাছে তথ্যের সহজলভ্যতা বেড়েছে, মানুষ এখন চাইলেই হাতের মুঠোতে তথ্য দেখতে পাচ্ছে, ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড যাচাই করতে পারছে। সেই জায়গা থেকে এখন মানুষ, মানে ভোটাররা মার্কার উপর থেকে নির্ভরতা কমিয়ে প্রার্থীর উপরে নির্ভরতা আনছে। সেই জায়গা থেকে এটা আস্তে আস্তে যত ডিজিটালাইজ হবে তত কম্পিটিশন আরও এরকম নেক টু নেক শুরু হবে। এইটারই একটা সম্পর্ক প্রশ্ন আমি ভাইয়াকে করতে চাই, শিবির ভাইকে। সেটা হচ্ছে, ভাই এখানে কি আসলে এই যে অনেকের নামে অ্যালিগেশন ছিল, অনেক দলের নামে, যে মানে ঋণ খেলাপি, তারপরে হচ্ছে দ্বৈত নাগরিক এবং আরও চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অ্যালিগেশনস ছিল,
সেটা কি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যে এত ভোট বাড়ার? এখানে কোশ্চেনটা আসছে পরে আমি মনে করতেছি যেটা আমার অ্যাড করার আছে, সেটা হচ্ছে আমি যখন ঢাকার এই কোর 4টা আসন যেদিন প্রেজেন্ট করলাম 5 মাসের বাইরে যে বিডি জবসের ওখানে, তো ওদিন আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম এবং সেটা আমার জন্য ইন্টারেস্টিং ছিল যে এর আগে কেউ আলাপ করেনি। যেমন এবারে নির্বাচন আসার পরে সবার একটা আলাপ হচ্ছিল যে অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে এই ভোটাররা এবার কাকে দিবে, এইটা নিয়ে আলাপ হচ্ছিল। যে এটাকে আলাপ কেউ করছিল বিএনপির দিকে বেশি যাবে, কেউ বলছে কিছু অংশ জামাতে যাবে বা কেউ ভোট দিবে না, এই ধরনের আলাপ হচ্ছিল। আমি প্রথম একটা অ্যানালাইসিস করলাম যে আমি শুধু 4টা আসনের অ্যানালাইসিস তখন বলছি যে কোর যে হাই প্রোফাইল 4টা, তো আমি বলেই নিয়েছিলাম যে এটা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ না, এটা শুধু ঢাকার এই 4টা আসনের। তো ওখানে আমি ওভারঅল কিছু স্ট্যাটিস্টিক্স দেখেছি, 4টা আসন তো আসন ভিত্তিক দেখিয়েছি, প্লাস এই 4টা আসনের সবগুলো ডাটা একসাথে করে 2100 বা 2200 ডাটা। তো ওখান থেকে আমি দেখছিলাম যে আগে যারা অতীতে বিএনপিকে ভোট দিয়েছে এরা এবার কোথায় ভোট দিচ্ছে, অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছে এরা এবার কোথায় ভোট দিচ্ছে। তো ওটা আমি দেখলাম আওয়ামী লীগকে অতীতে যারা ভোট দিয়েছে এদের 37% যাচ্ছিল জামাতে, ঢাকার কথা বলছি, 38% যাচ্ছে বিএনপিতে, যেটা অলমোস্ট সমান। কিন্তু সারা দেশের যারা সার্ভে করেছিল অন্যান্যরা, সেখানে কেউ কেউ দেখিয়েছিল যে 48% বিএনপিতে, 37% জামাতে, এরকম। তো এটা আমি বুঝতেছি ঢাকার ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট। কিন্তু ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে ওই ঢাকার ওই ডাটায় আমি দেখলাম যে বিএনপিকে অতীতে যারা ভোট দিয়েছে তার 31% বা 32% এবার জামাতকে ভোট দিচ্ছে ঢাকার ওই 4টা আসনের ভিত্তিতে। এবং সেটা পরে আমি আর একটু ক্রস চেক করার জন্য আমি 14টা আসন করলাম ঢাকার বাইরে সহ, ঢাকায় সহ, এই ঢাকা 8 সহ। ওই 14টা আসনের ডাটা আমি সেম জিনিসটা দেখতে চাইলাম যে সারা দেশের সিচুয়েশনটা কি, এবং সারা দেশের মানে সারা দেশ বলতে ওই 14টা আসনের সিচুয়েশন। ওখানে দেখলাম 25% যারা অতীতে বিএনপিকে ভোট দিছে তারা এবার দাঁড়িপাল্লাকে দিবে। আর আওয়ামী লীগের ভোট ওরকম যে কিছুটা একটু মার্জিন বেশি বিএনপির দিকে, কিছুটা কম জামাতের দিকে, বা দুই দিকে ভাগ হচ্ছে। আর ঢাকায় যে 4টা আসন দেখছিলাম ওখানে কোনো জামাতের ভোট ছিল না, কারণ ওই যে দীর্ঘদিন ধরে তো জামাত ইলেকশন করেনি এখানে। গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ কিছু আসন করলাম যখন, ওখানে অতীতে জামাতকে ভোট দিয়েছে এরকম পার্সেন্টেজও পেয়েছি। ওখানে দেখলাম অতীতে যারা জামাতকে ভোট দিয়েছে এর 96% এবারও জামাতকে ভোট দিবে। অর্থাৎ শুধু 3%-এর মতো ভোলাটাইল আছে যারা হয়তো এবারে ধানের শীষকে বা অন্যদিকে দিচ্ছে। তো এখান থেকে আমি একটা সমীকরণ মেলানোর চেষ্টা করেছিলাম, ফেসবুকে একটা পোস্ট লিখেছি, সোচ্চার থেকে দিই না, এটা যেহেতু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার পেজে দিয়েছি, আমার ওয়ালে লিখেছিলাম যে বিএনপি আওয়ামী লীগের একটা ভোট জামাতের দিকে যাবে, বিএনপিরও একটা ভোট জামাতের দিকে যাবে, কিন্তু অতীতে যারা জামাতকে ভোট দিয়েছে এই ভোটটা চেঞ্জ হচ্ছে না। সো এটার জন্য আমি বলছিলাম যে জামাতের ভোটের মার্জিন এবারে হিউজ বাড়বে, এবং সেটা থেকে আমি বলছিলাম সম্ভবত হয়তো জামাত একটা ল্যান্ডস্লাইড পেতে পারে। সেটা আমরা ভোটের মার্জিনে দেখেছি যে 10 ল্যান্ডস্লাইডই তো বলবো আমি, কারণ হয়তো তারা আসন অতটা পায়নি, কিন্তু তাদের যেই পরিমাণ আসনের জায়গাটা তো ভিন্ন, কারণ আমাদের অতীতে হয়েছে যে 30% ভোট পেয়েছে দুইটা দল, কিন্তু আসন হয়ে গেছে 100 ডিফারেন্স, এটা হয়। কিন্তু তো এবারে জামাত বিএনপির ভোটের পার্সেন্টেজও ধরেন 40% জামাত, 54% হচ্ছে বিএনপি পেয়েছে বা অ্যালায়েন্সগুলো। তো এখানে আসনের মার্জিন কিন্তু অনেক বেশি, অনেক ব্যবধান। তো সেটা আসলে আলাদা আলাপ, আসনকে কত পাবে, 100 ভোট 200 ভোটও আসন চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই যে 10-12% জামাত ভোট থেকে সেটা 40% হয়ে গেল, এইটা এই কারণগুলো হয়েছে। এটা একটা কারণ আমি বললাম যে বিএনপি যে আওয়ামী লীগের কিছু ভোট এদিকে আসে এবং বিএনপির ভোটটা এদিকে আসার একটা পারসেপশন আমি বলতে পারি। এটা হচ্ছে অতীতে যখন আওয়ামী লীগ ভার্সেস বিএনপি ইলেকশন হতো তখন এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান এবং প্রো মুসলিম এই ভোটগুলো বিএনপির ভোটে যাইতো, একটা বাক্সে যাইতো। এবার যখন আওয়ামী লীগ নাই, এবার হয়ে গেছে বিএনপি ভার্সেস জামাত। সো ওই যে প্রো মুসলিম বা একটা প্রো ডান যে গ্রুপটা ছিল, বা এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ যে গ্রুপটা, বিএনপির মধ্যে থেকে এই গ্রুপটা জামাতের দিকে চলে গেছে। সেটাই হয়তো ওই 20-25% যেটা আমি বলছি। আর আওয়ামী লীগ যেহেতু এবার নাই, সো আওয়ামী লীগের লেফট একটা গ্রুপ বিএনপির সাথে এসে অ্যাড হয়েছে, এইটা একটা। আর দ্বিতীয় আরেকটা কারণ আমার কাছে মনে হয় যেটা, যে তরুণদের ভোটের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে। অতীতে আমরা যেটা দেখতাম যে মানুষের একটা কার্ড সিস্টেম ছিল, এটা হয়তো গ্রামে এখনও এক্সিস্ট করে, যে বংশ পরম্পরায় আমাদের বংশ অমুক দলকে সাপোর্ট করে আমরাও করব। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এটা আমরা ব্রেক থ্রু হতে দেখলাম, যে অনেক বিএনপি নেতাকেও আমি বলতে শুনেছি যে আমার ভাগ্নি শিবিরকে ভোট দিচ্ছে, বা আমার মেয়ে এরকম করছে, মানে আমার ফ্যামিলি বিএনপি করে কিন্তু মেয়ে বলছে আমি শিবিরকে ভোট দিব। এই ঘটনাটা ঘটছে। তার মানে তরুণদের মধ্যে আর বাপ দাদা কোন দল করে সেটার চেয়েও সে এখন কোনটাকে ভালো মনে করে বা পছন্দ করছে
করছে, এই চেঞ্জটা আসতেছে। আরেকটা মিথ এবার ভেঙেছে ডাকসু ইলেকশনের পরে, যে অতীতে যেটা ছিল যে মেয়েরা শিবিরকে বা জামাতকে পছন্দ করবে না, বিশেষ করে একটু যারা মডার্ন বা ইভেন ওয়েস্টার্ন পছন্দ করে এ ধরনের মেয়েরা তো কোনোভাবেই জামাতকে পছন্দ করবে না। কিন্তু এটা আমরা ডাকসু নির্বাচনে দেখলাম যে শিবিরের ভিপি ছেলেদের হলে ডাবল ভোট পেলেও মেয়েদের হলে গিয়ে 3 ডাবল ভোট পাচ্ছে, 3 গুণ বেশি ভোট পাচ্ছে। তো এবং এটা শুধু এরকম না যে সব বোরকা পরা বা ধার্মিক মেয়েরা ভোট দিচ্ছে, এরকম না, জেনারেল একদম ওয়েস্টার্ন পরে এ ধরনের অনেক মেয়েরা তাদেরকে ভোট দিচ্ছে। তো এই ডাকসু নির্বাচনের পরে এই মিথটা যেটা আমাদের মিডিয়া পাড়ায় ছিল সুশীল সমাজের মধ্যে, যে ইসলামপন্থী কোনো দলকে মেয়েরা ভোট দিবে না, এইটা একটা মিথটা ভেঙে গেছে। এবং এইটার প্রভাব আমার মনে হয় সারা দেশে পড়ছে, এবং নারী ভোটের দিক থেকে জামাত এবার ভালো টানতে পারছে। এইটার কারণে আমার মনে হয় সবগুলো মিলে আমরা কি এই পার্সেন্টেজটা পেয়েছি, কত পার্সেন্ট নারী ভোট না, এইটা আমি দেখতে চেয়েছিলাম। আমার একটা পার্টিকুলার ইন্টারেস্ট ছিল যে নারী ভোটটা কোন দিকে কত পার্সেন্ট গেল। হ্যাঁ, এটা আমাদের জানানো উচিত, কারণ আমাদের নারী বুথগুলো তো সেপারেট থাকে। সো এইটা আমি একবার ওই যে সংরক্ষিত নারী আসন নিয়ে আমার একটা প্রস্তাবনা ছিল, আমি ডেইলি স্টার লিখেছিলাম যে সংরক্ষিত নারী আসনগুলো নারীদের ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে দেওয়া উচিত। তাহলে রাজনৈতিক দলগুলো হচ্ছে নারীদের ব্যাপারে বেশি কনসার্ন থাকবে, নারী বান্ধব পলিসি দেওয়ার ক্ষেত্রে। একটা ভালো প্রস্তাব। হ্যাঁ, তো ওইটার সময় তখন অনেকেই বলছিল যে এটা আমরা আলাদা করে জানবো কিভাবে নারী ভোট কে কত পার্সেন্ট পেলো। তখন আমি বলছিলাম যে নারী ভোটগুলো তো আলাদা হয়, নির্বাচন কমিশন চাইলেই এটা আলাদা করতে পারে। এখন এটা করে কিনা আমি শিওর না, এটা দেখতে পারলে আমার ভালো লাগতো। অন্য সময় যদি আমি বলি, আওয়ামী লীগের সময় আসলে অনেক বেশিরভাগ নির্বাচন তো একটাও সুষ্ঠু হয় নাই, মানে প্রশ্নই উঠে না, ধারে কাছেও নেই। নিজেরা বেশিরভাগ দখল করে নেওয়া বা যা করা করেছে, কিন্তু তারা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পার্সেন্টেজটা জানিয়ে দিত, মানে কত পার্সেন্ট ভোট। এবার অনেক লেট হলো কেন? এইটা নিয়ে তো এখন এনসিপি এবং জামাত প্রশ্ন তুলছে যে বিকেলে মনে হয় 2টা বা 3টা পর্যন্ত একটা আপডেট দিয়েছিল, এরপর আর লম্বা সময় ধরে তার আপডেট দেন। এবং এইটা তো প্রথম আপডেট হওয়ার কথা, মানে ভোট কাস্ট হতে তো টাইম লাগে, যে ভোট কাউন্ট করে আসতে কোন দল কতটা পেয়েছে। কিন্তু ভোট যখন শেষ, 4:30টায় ভোট শেষ বা 5টায় ভোট শেষ, তখন কিন্তু সাথে সাথে আমার তো লিস্ট আছে, এন্ট্রি দিয়ে দিল যে এত ভোট কাস্ট হয়েছে। এই আপডেটটা কিন্তু হাফ এন আওয়ারের মধ্যে পেয়ে যাওয়ার কথা। তা সামহাও আমি জানি না, এটা রাতের 10টা-11টায়ও আমি যখন একটা শোতে ছিলাম ওখান থেকেও কথা হচ্ছিল যে এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে কত পার্সেন্ট ভোট কাস্ট হলো। এটা মানে আজকে এসে পরের দিন এসে ঘোষণা করলো 60% around 59 point something। হ্যাঁ, আমি একটা জায়গায় দেখলাম 60.32% টাইপের, মোটামুটি 60 আর কি ধরেন। তো 60% ভোট কাউন্ট হয়েছে। হ্যাঁ, ভোট 75%। হ্যাঁ 73 বা এরকম। তো এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। এটা একবার আওয়ামী লীগের সময় কোনো একটা ভোটের সময় হয়েছিল যে তারা লাস্টের দিকে গিয়ে এরকম ঘোষণা করে না, হঠাৎ করে এসে একটা বড় পার্সেন্টেজ ঘোষণা করে দিল, যে এটা দেখানোর জন্য যে কত ভোট কাস্ট হচ্ছে, তারা তো একটু পার্সেন্টেজ দেখাতে হবে, যেহেতু এখানে বিরোধী কোনো পার্টিরা অ্যাটেন্ড করছে না। কিন্তু এইবারে এটা করাটা একটু সন্দেহের জন্ম দিয়েছে। কেউ বলছেন যে তারা হয়তো গণভোটে পার্সেন্টেজ বেশি কম দেখানোর কোনো টেনশন করছে কিনা, আবার জামাত বা এনসিপি থেকে বলতেছিল যে তারা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করছে কিনা। তো এই জিনিসটা সব মিলিয়ে আসলে একটা মানে নির্বাচন কমিশনের গাফিলতির কারণে হোক বা কোনো ইঞ্জিনিয়ারিং এর কারণে হোক, এটা একটা রং জিনিস ছিল, ত্রুটি ছিল। না করেই পারছি না, এটা আমার এক ধরনের পার্সোনাল জায়গা থেকে প্রশ্নটা করা। 2008 সালে একটা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে, এবং সেই নির্বাচনে দেখানো হলো যে আওয়ামী লীগ প্রবল প্রতিপত্তির সাথে ওরা জিতে এসছে। হ্যাঁ, আই হ্যাভ এ কোশ্চেন টু ইউ, যেহেতু আপনি এইটা নিয়ে কাজ করেন, 87% তারা দেখিয়েছিল ভোট কাউন্ট। ইজ ইট পসিবল? মানে আপনি আমেরিকার মতো দেশে 65 অনেক কষ্ট করে 65-এর উপরে যায় না। হ্যাঁ, আমেরিকার মতো। এটা কি 2008 সালের যে নির্বাচনে তারা যে পার্সেন্টেজ, এটাকে অনেকেই বিএনপির অনেকেই আমি দেখেছি, ইনফ্যাক্ট দুঃখজনকভাবে বিএনপি জামাতের স্পেশালি বিএনপির অনেকেই দেখেছি যে এটা নিয়ে তর্ক করে, না ওটা সুষ্ঠু ছিল। আমি সবসময় পার্সোনালি এটার বিরুদ্ধে কথা বলতাম। আমি বলতাম না, এটা খুবই একটা মানে ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল এবং এখানে অনেক বড় চুরি করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে 2008-এর নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা এখন আওয়ামী লীগের লোকজনরা, মানে আওয়ামীপন্থী সুশীল লোকজনরা কেউ বলে এটা যে ত্রুটিপূর্ণ হয়েছে, এবং এইটার কিছু মানে ধরেন একদম তো এভিডেন্স আমার হাতে নাই, কিন্তু অনেকজন বিডিআরের সদস্যদের সাথে আমার কথা হয়েছিল, কারো সাথে তারা বলছিল যে দুপুরের পরে এরকম আমাদেরকে সিরকুট আসছে যে জিতবে নৌকা, মানে এই টাইপের কিছু আসনে, পার্টিকুলার আসনে। এবং এই ইঞ্জিনিয়ারিংগুলো যখন ঘটে তখন ধরেন এগুলো তো আমাদের বাহিনীগুলা করে, নাম বললে আবার কি হয়, তো
তাদের কাছে তো হিসাব থাকে না, দাম বলে কিছু হবে না এই অর্থে, কারণ আমি বাংলাদেশের মানুষ এখন সবাই জানে জানে। হ্যাঁ, তো এই বাহিনীগুলো তো নিজেরা ডিভিসের ওয়ার্ডটা খুব পপুলার হয়ে গেছে। হ্যাঁ, এই বাহিনীগুলো তো নিজেদের একটা এস্টিমেশন থাকে কোন জায়গায়, তারা নিজেরা সার্ভে করে, নিজেদের তো রিসোর্স আছে, তারা জানে কোন কোন আসনগুলো খুব ক্লোজ মার্জিনে কম্পিটিশন হবে। এখন যদি ধরেন আপনাকে তো একটা ভোট করতে হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, নানানভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ভোট নেওয়ার সময় কোনো 2 নাম্বারই করবেন, যেটা ওই যে আওয়ামী লীগের অন্য ইলেকশনগুলোর সময় করতো, যে লম্বা লাইন দেখাইতো, মনে হচ্ছে যেন ভোট হচ্ছে, খুব সুন্দর, আসলে খুশিতে ঠেলায় ঘুরতে আসছে। তো এটা হয় যে এদেরকে লাইনে ফেক লাইন দাঁড় করিয়ে রাখে, আসলে ভিতরে সিল মারতেছে। তো এটা একটা দেখানো যে হ্যাঁ নির্বাচন হচ্ছে, এটা একটা প্রক্রিয়া 2 নাম্বারই করার। আর একটা প্রক্রিয়া হচ্ছে ওই যে শেষের দিকে গিয়ে যেগুলোতে খুব কম মার্জিনে আছে এগুলোতে ইঞ্জিনিয়ারিং করা, এগুলো নানানভাবে করতে পারে। তো তখন যেটা হয়েছিল, ভোটের পার্সেন্টেজে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব বেশি পার্থক্য ছিল না, কিন্তু আসনের পার্থক্য হয়ে গেছে হিউজ। তো এইটা যেভাবে করে, তারা এস্টিমেট করে যে ওকে ফাইন 50টা বা 60টা আসনে বিএনপি একদম বিশাল মার্জিনে আগায় থাকবে, এগুলোতে হাত দিয়ে আমরা কিছু করতে পারবো না, এগুলোতে চেঞ্জ করা সম্ভব না। আমি 1000-2000 হইলে হয়তো চেঞ্জ করতে পারবো, আর কিছু আসন আছে আওয়ামী লীগ এমনি জিতবে, এটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই। সো বেসিক্যালি তারা 50-60-70টা আসনকে টার্গেট করে। ওই 50-60টা আসনে যেখানে হয়তো 1-2000-5000 মার্জিনে হবে, ওখানে যদি 2000-3000 কোনোভাবে চেঞ্জ করে দিতে পারেন আপনি, হয় গণনায়, না হলে ভোট নেওয়ার সময় সামহাও, এতে করে যেটা হয় ভোটের টোটাল পার্সেন্টেজ পাল্টায় না। কারণ আপনি তো আসলে 50টা আসনে যদি 5000 করে ভোট পাল্টান, তাহলে আপনি কতটা আসন, মানে 2-2.5 লাখ ভোট চেঞ্জ করতেছেন, এটা তো ওই কোটির জায়গায় গিয়ে সামান্য। তো এই কারণে ভোটের পার্সেন্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু আসন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে অনেকেই জন্য পিআর পদ্ধতির কথা যারা বলে, এই জন্য অনেকেই বলে যে পিআর পদ্ধতি হইলে ওই 2.5 লাখ ভোট যদি কেউ 50টা আসনে নেয়ও অতিরিক্ত, এটা টোটালের উপর গিয়ে 2% বা 1% চেঞ্জ হবে। কিন্তু আপনার এই আসন ভিত্তিক ইয়েতে আপনি হয়তো অনেক সময় হতে পারে যে আপনি অন্যান্য আসনে অনেক ভোট পাচ্ছেন, কিন্তু আসন সংখ্যা কমে যেতে পারে এই সামান্য ডিফারেন্সের কারণে। ভেরি ইন্টারেস্টিং। 2008 সালের এই সুযোগ হলো 2008 সালের নির্বাচনটাকে আবার প্রশ্নের মুখে ফেলে দিতে, কারণ এবারে নির্বাচনটা আসলে একটা ভালো এক্সাম্পল হলো। এবং 2008 সালে আমি পার্সোনালি কিন্তু বিলিভ করি এই জায়গাটা, যে 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, আওয়ামী লীগকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দেওয়া হয়েছিল, এটা এজেন্সিরই কাজ ছিল, ডিপস্টারি কাজ ছিল, এবং ওইটাই হচ্ছে রুট কজ যে আমাদের ডেমোক্রেসিটা পুরো ধ্বংস করে দিল। রুট কজ, এবং সেখান থেকে আমাদের আজকে রাইট, আওয়ামী লীগ যদি তখন 200+ না পাইতো, ধরেন 200 কম দিত, ওরা ইঞ্জিনিয়ারিং করে যদি আওয়ামী লীগে 190ও দিত, তাহলে কিন্তু তারা কেয়ারটেকার পদ্ধতি বাতিল করতে পারতো না, মানে সংসদে সংবিধান সংশোধন বা এগুলো করতে পারতো না সে, তাহলে কিন্তু আমরা এই খারাপ সিচুয়েশনে চলে যেতাম না। অফকোর্স। তো এখানে অনেক প্রশ্নের জায়গা আছে এবং ভবিষ্যতের জন্য অনেক প্রশ্নের জায়গা আছে। এই জায়গাটা আসলে অনেক বড় একটা প্রশ্নবোধক থাকলো, এবং সেই জায়গা থেকে একটু আসি, সেটা হচ্ছে আমাদের স্নিগ্ধ হচ্ছে বিএনপিতে জয়েন করেছিল নির্বাচনের কিছু মাস আগে, তাই তো? সো এবং জনাব তারেক রহমানের সাথে কথা বলতে দেখেছি তাকে, তার একটা ছবি দেখেছি, জয়েন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সমাজসেবী সাহেব বসে আছেন সামনে, খুবই হাস্যোজ্জ্বল অবস্থায় জয়েন করা। এরপরে স্নিগ্ধ কি মনে করে যে বিএনপি জুলাইয়ের যে সেই তরুণদের যে স্পিরিটটা, স্নিগ্ধকে যেমন নেওয়ার মধ্য দিয়ে আমাদের একটা পজিটিভ মেসেজ দিল বিএনপি, এরপরে কি বিএনপি ওই জায়গাটায় স্টিক করেছে এবং সেখানে কি থাকবে বিএনপি? মানে স্নিগ্ধ এটা কতটুকু দায়িত্ব নিয়ে এই কথাটা কমেন্টটা করতে পারে? দেখেন, 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল দল একসাথে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে কাজ করেছে। এই সকল দলের একটা অন্যতম অংশীদার কিন্তু বিএনপি। এবং আমি জানি না আপনি এটা স্বীকার করবেন কি না, বিএনপি থাকার কারণেই এই আন্দোলনটা, বিএনপি এবং অন্য সকল দল মিলে আন্দোলনটাকে বড় করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত অধ্যায়টা রচিত করতে পারছে। এটা অনস্বীকার্য। সেই জায়গা থেকে 17 বছরে বিএনপি কিন্তু অনেক গুম খুন মামলা, অনেক অত্যাচারের শিকার হয়েছে, এবং এই 17 বছরের এক্সপিরিয়েন্স থেকে বিএনপি কিন্তু শিক্ষা পেয়েছে। এবং 17 বছরের আগের বিএনপি যেটা ছিল, আমি শুধুমাত্র আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথাই বলি, 17 বছরের আগের জনাব তারেক রহমান আর 17 বছরের পরের জনাব তারেক রহমান, আপনারা এই ডিফারেন্স দেখতে পাচ্ছেন। সো একটা দলের প্রধানের ডিফারেন্স আপনাদের সকলের চোখের সামনে, সেই জায়গা থেকে এই দলটার যে ডিফারেন্সটা সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এই 17 বছরের এই অত্যাচারের থেকে শিক্ষা নিয়েই
বিএনপি তরুণদেরকে নিয়ে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চায়, যেটি আমি যেদিন আমি বিএনপিতে যোগ দিয়েছি তার আগেও আমি বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি এবং সবার মধ্যেই আমি এই চেতনাটা দেখতে পেরেছি যে যেই রাজনৈতিক সংস্কৃতির কারণে তাদেরকে এত ভুগতে হয়েছে, এত 17 বছরের গুম খুন, তাদের অসংখ্য নেতাকর্মী রাতে বাসায় থাকতে পারে নাই, সেই 17 বছরের এই অত্যাচার যাতে আর কাউকে সহ্য করতে না হয় সেই জন্য আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতিটা রয়েছে সেটা পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনটা করতে হলে অবশ্যই তরুণদেরকে সাথে করে নিয়ে এই পরিবর্তনটি ঘটাতে হবে। সেই জায়গা থেকে অবশ্যই আমার মনে হয় যে বিএনপি সামনের দিনে তরুণদেরকে সাথে নিয়ে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাবে এবং আমি এটি দায়িত্ব নিয়ে আমার না বলাতে কিছু আসে যায় না, বাট আমি যতটুকু ফিল করি। স্নিগ্ধ আমার কাছে মনে হয় আসে যায়, কেননা স্নিগ্ধকে আমরা জুলাইয়ের একজন ফেস হিসেবে দেখছি এবং ফ্রন্টলাইনার হিসেবে আমরা জানি, এবং মীর মুগ্ধকে হারানোর মধ্যে দিয়ে আপনি তো একজন আপনার একদম শহীদ পরিবারের আপনি সদস্য, আপনার আপন ভাই, আপনার যমজ ভাই, দেখতে একরকম ছিলেন, আপনারা সবাই কানেক্ট করে, এটা কিন্তু নর্মাল কোনো বিষয় না। সো আপনি ব্যক্তি স্নিগ্ধ অনেক বড় ম্যাটার করেন, আপনি একটা কথা বলবেন এটা মানুষ অবশ্যই কাউন্ট করবে, যে আসলে আপনি এটা তাহলে একটু দায়িত্ব নিয়ে বলবেন দয়া করে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি দায়িত্ব নিয়েই বলছি যে বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি চায় যে যেই রাজনৈতিক সংস্কৃতির এতদিন ধরে চলে আসছিল, যেটার কারণে তারা এত অত্যাচারের শিকার হয়েছে, তরুণদেরকে সাথে নিয়ে সেই রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করতে চায়। এটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয়। আর এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করে সামনের বাংলাদেশ পরিচালনা করারও আরও কোনো উপায় নেই, কারণ জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমাদেরকে দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে কিভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপি অবশ্যই সামনের দিনটি এই 17 বছরের কথা মাথায় রেখে তরুণদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করবে। বান্না ভাই পারমিশন দিলে আমি মুগ্ধর কাছে জাস্ট মুগ্ধ হচ্ছে আমি মনে স্নিগ্ধের কাছে জানা যে স্নিগ্ধ হচ্ছে নিঃসন্দেহে জুলাইয়ে মানে বিএনপির মধ্যে জুলাইয়ের তরুণদের প্রতিনিধি আমি বলবো, অফকোর্স, এবং বলা যায় জুলাইয়ে যে ফ্রন্টলাইনাররা ছিল এরা আসলে সরাসরি বিএনপির সাথে আর কেউ নাই ওভাবে, এনসিপি বা জামাতের সাথে আছে। সো সেই জায়গায় স্নিগ্ধের দায়িত্ব অনেক বেশি ওই জায়গাটায়। তো স্নিগ্ধ যদি মানে স্নিগ্ধকে আমরা ধরছি তরুণদের প্রতিনিধি এবং জুলাইয়ের প্রতিনিধি বিএনপির মধ্যে, সেই ক্ষেত্রে প্রতীক নিঃসন্দেহে। তো সেই জায়গায় বিএনপির কোনো নেতাদের যেমন অনেকে হয়তো বিভিন্নভাবে এফেক্টেড হয়েছে, অনেকে হয়ও নাই। তো কারো মধ্যে যেটা নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া বা তাদের রাজনীতি করতে দেয়া, এ ধরনের ব্যাপারে অনেক শিথিলতা কারো মধ্যে আছে। কেউ মনে করে তারা আসলে আমরা হয়তো একটু বেনিফিট পাবো ভোটের জায়গায় বা এর জায়গায়, কিন্তু একজন জুলাই শহীদের পরিবার হিসাবে বা জুলাই তারুণ্যের একজন প্রতিনিধি হিসাবে স্নিগ্ধ এই জিনিসটাকে কিভাবে দেখে বা স্নিগ্ধ আসলে কতটা রোল প্লে করতে পারবে বিএনপির মধ্যে, যে কেউ যদি চায় সেটাতে আসলে স্নিগ্ধ ভূমিকা রাখতে পারবে কিনা, যেন আমি একজন শহীদের ভাই হিসাবে এটা হতে দিব না। আমি খুব ক্লোজলি আপনি যেই টপিকটা উঠিয়েছেন সেই টপিকটা খুব ক্লোজলি মনিটর করছি। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা যখন বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ সম্পর্কে কিভাবে তারা তাদের মনোভাব প্রকাশ করছে, আমি সবার মধ্যে একটা কমন জিনিস দেখেছি, সেটা হলো যারা নিরপরাধ ছিল, যারা আওয়ামী লীগ করতো কিন্তু নিরপরাধ, যারা কোনো রকম হত্যা বা কোনো রকম গুম খুনের সাথে বা কোনো রকম অন্যায়ের সাথে জড়িত ছিল না, তাদেরকে নিয়ে কিন্তু বিএনপি সবসময় কথা বলে গিয়েছে। তাদের অধিকারগুলো আদায় করার জন্যই কিন্তু বিএনপি সবসময় কথা বলে গিয়েছে। সেই জায়গা থেকে বিএনপি সবসময় বলেছে যে যারা নিরপরাধ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তারা তাদের রাজনৈতিক অধিকার এই বাংলাদেশে আছে, তাদের সাংবিধানিক অধিকার, সেটা তারা এই বাংলাদেশে বসবাস করছে এবং তাদের এটা সাংবিধানিক অধিকার। এবং যারা আওয়ামী লীগের ছিল, যারা বিভিন্ন অত্যাচারের সাথে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের মুখোমুখির মাধ্যমে তারা তাদের যে বিচার হবে সেই বিচারটি তাদেরকে আগে ভোগ করতে হবে, তারপর সেটার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা মিসকনসেপশন আছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি যে 1 লাইন 2 লাইন করে কেটে ছেড়ে দেওয়া হয়, যার কারণে এই মিসকনসেপশনগুলো তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা ক্লিয়ার হওয়া উচিত আমাদের তরুণ সমাজের কাছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে এফেক্টেড পরিবার, আহত পরিবাররা রয়েছে। বিএনপি সবসময় কিন্তু বলে এসেছে যে যারা নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল,
যাদের নামে কোনো মামলা নাই, যাদের নামে কোনো অপরাধের হিস্টোরি নাই, তারা তাদের সাংবিধানিক রাইট হিসেবে তারা তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে। রাইট, এটার ব্যাপারে আসলে কোনো প্রশ্ন নাই। যারা অপরাধী না তাদের ব্যাপারে তো আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু যে জায়গাটা আসলে ক্লিয়ার হওয়া দরকার, আমি আরেকটু ক্লিয়ার করার জন্য জিনিসটা কোশ্চেনটা করি, সেটা হচ্ছে মানে আমরা আজকে দেখলাম যে পঞ্চগড়ে এই প্রশ্নটা এর আগের শোতেও আমি একজনকে করেছিলাম, এই যে সাইদ আব্দুল্লাহকে, সেম কোশ্চেনটাই করছি কাছাকাছি, যে এই যে পঞ্চগড়ে যে আজকে তালা খুলে দিয়ে এটাকে উৎসব করছে, যে দেখেন আওয়ামী লীগের অফিসে তালা খুলে ফেলছি, এটা তো ওভারঅল মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, মানে এখানে ইম্প্যাক্ট আসলে কি পড়ে, মানে আমাদের দলটার উপর ইমেজটাতেও কিভাবে আসে বিষয়টা, এটা একজন শহীদের ভাই হিসাবে এটাকে কেমন লাগে? বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা আছে যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করছে। আজকের এই ঘটনাটিও তার মধ্যে একটা ঘটনা। আচ্ছা, আওয়ামী লীগের কিন্তু এখন দল হিসেবে একটা বিচার কার্যক্রম প্রক্রিয়া আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে এখন বর্তমানে, তাদের বিচার কার্যক্রম যতদিন না পর্যন্ত সম্পন্ন হবে তারা নিষিদ্ধ থাকবে। এই সময়ে এসে এভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানের আওয়ামী লীগের অফিসটা খুলে দেওয়া, এটা স্পষ্ট আকারেই একটি অতি উৎসাহী কাজ। এবং আমার বিশ্বাস যে এই অতি উৎসাহী নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির টপ লিডাররা যারা আছে বা টপ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে অন্যান্য যারা এরকম তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা যাতে এরকম ভুলটা আবার না করে। এই ধরনের ঘটনা যারা জুলাই শহীদ পরিবারে রয়েছে, আহত পরিবারে রয়েছে, তাদেরকে আসলেই নাড়া দেয়। যারা জুলাইতে নিজেদের সামনে রক্ত দেখেছে, নিজেদের সামনে নিজেদের ভাইয়ের লাশ দেখেছে, তাদেরকে আবার সেই জুলাইতে তাদের মেমোরিগুলোকে ফেরত নিয়ে যায়। যে এই আওয়ামী লীগের কারণে যাদের এখনো বিচার কার্যক্রম চলমান রয়েছে, বিচার কার্যক্রম শেষ হয়নি, তাদেরকে নিয়ে যখন যে এটা শুধুমাত্র বিএনপির না, যে কোনো দলেরই যদি তৃণমূলের নেতাকর্মীরা এরকম ঘটনা ঘটায়, সেটি খুবই দুঃখজনক যারা জুলাইয়ের যোদ্ধা রয়েছে তাদের জন্য। 423 জন জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন, বিএনপিকে বলা হয়, বিএনপি দাবি করে তাদের কর্মী, তাদের পরিবারের জন্য তো এটা খুব ট্রমা হয়ে যাবে না বিষয়টা? এখন তো ট্রমার মতোই লাগে নাকি? প্রথমত আসলে আমি এটার বিপক্ষে পুরোপুরি, যে শহীদদেরকে ক্যাটাগরাইজ করা, যে কোনো একটা দলের শহীদ বা বিএনপির 420 জন শহীদ বা এটা বিএনপি থেকেই দেওয়ার ডেটা, আমি ওটাই বলার চেষ্টা করছি। তো শহীদরা আসলে বাংলাদেশের সবার শহীদরা কোনো পার্টিকুলার দলের না। এই ঘটনা শুধুমাত্র বিএনপির যারা শহীদরা রয়েছে তাদের না, আমাদের যত শহীদ আছে সকল শহীদদের পরিবারকে এটা নাড়া দেয়। এটা অবশ্যই এটা দুঃখজনক বিষয়, এবং এই জিনিসটার বিপক্ষে একটি স্ট্রং পজিশন নেওয়া উচিত বিএনপি, যাতে তাদের তৃণমূলে যারা নেতাকর্মীরা রয়েছে, যারা অতি উৎসাহী হয়ে এইসব বিভিন্ন কাজ করছে, যারা জুলাই সেন্টিমেন্টের এগেনস্টে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যাতে একটা শক্ত পদক্ষেপ না হয়, যাতে একটা দৃষ্টান্ত স্থাপন হয় সারা বাংলাদেশে। ওকে, যেহেতু স্নিগ্ধ প্রতিনিধিত্ব করছে সেই হিসাবে আর কি, যে যদি মানে আল্লাহ না করুক যদি এরকম হয় যে মানুষ অনেকে আশঙ্কা করছে যে বিএনপি ক্ষমতা গ্রহণ করছে, এবং অনেকের মধ্যে এই ভয়টা আছে বা আশঙ্কাটা আছে যে যদি বিএনপি এসে আওয়ামী লীগের বিচার কার্যক্রমটা স্থবির করে দেয় বা বন্ধ করে দেয়, অথবা যে গুম খুনের যেসব আইসিটিতে যে মামলাগুলো চলতেছে এগুলো যদি বন্ধ করে দেয়, এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে হাইপোথেটিক্যালি, সেই ক্ষেত্রে স্নিগ্ধর কি ভূমিকা রাখবে বা কি ধরনের ভয়েস রেজ করবে? প্রথমত আমি কি বুঝাতে পারছি, মানে স্যার যেমন কোশ্চেন করছে, এই কোশ্চেনটার বিষয়টা হচ্ছে যে আপনি কিন্তু অনেক কিছু সেন্টার পয়েন্টে চলে আসছেন। এখন আপনার চরিত্রটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা নাটকের সবচেয়ে সেরা, আমি যখন নাটক নির্মাণ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, কেন্দ্রীয় চরিত্র হিসাব করে নায়ক। সো আপনি হচ্ছে এখন গল্পের নায়কের চরিত্রটায় আছেন, অন্য সকলের ফায়ারিং পয়েন্টও আছেন। যে এখন যদি কোনো 9-6 হয়, আপনাকেই কিন্তু আগে কোশ্চেন করবে, স্নিগ্ধ তুমি কি করতেছো? তো সেই জায়গা থেকে আসলে প্রশ্নগুলো আসছে। হ্যাঁ, না খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমার মনে হয় দেশবাসীর কাছে পরিষ্কার একটা বার্তাও যাওয়া উচিত।
প্রথমত এটার প্রশ্নই ওঠে না যে বিএনপি নিজে এত বছরের নির্যাতনের শিকার হয়ে নিজেদের বিচার কার্যক্রম আটকাবে। এখানে শুধুমাত্র তো জুলাইয়ের বিচার হচ্ছে না, এখানে গত 17 বছরে বিভিন্ন গুম খুন সবকিছুরই বিচার একসাথে এই প্রসেসটা শুরু হচ্ছে। আমার মনে হয় উল্টো বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরে এই বিচার কার্যক্রম আরো এই প্রক্রিয়াটি আরো ফাস্ট হবে এবং এই প্রক্রিয়াটি আরো ইফেক্টিভ হবে, আরো দৃশ্যমান হবে। বরং এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা সেটা স্যার দেখেন আপনি যে ওকে কাউন্টার প্রশ্ন করলেন, এবার আমি আপনাকে স্যার একটা কাউন্টার প্রশ্ন করি। সেটা হচ্ছে, আমি কাউন্টার প্রশ্ন করছি না, আমি অবস্থানটা বোঝার চেষ্টা করছি। প্রশ্ন করাটা ফেয়ার এনাফ, কোনো সমস্যা নাই, কিন্তু স্যার আমি এবার আপনাকে একটা প্রশ্ন করি। একজন নেতা জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশ থেকে যখন তাকে বিদেশে চলে যেতে হয় তখন তাকে দেখেছি আমরা প্রায় অর্ধমৃত অবস্থায়, তার ঘাড় ভেঙে কোমর ভেঙে দেওয়া থেকে শুরু করে স্পাইনাল কর্ডে আঘাত করার থেকে শুরু করে তাই প্রায় অলমোস্ট জানে মেরে দেওয়া থেকে শুরু করে আমরা শুনেছি তাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়েছিল মেরে ফেলার জন্য। এমন কোনো নির্যাতন নাই, এমন কোন নির্যাতন নাই যেটা করা হয়নি। তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছেন, তার বাবাকে হত্যা করা হয়েছে, তার মাকে তিলে 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 অত্যাচার করে জেলে নিয়ে বিনা বিচারে একদম মানে অহেতুক কারণে তাকে অত্যাচার করে তাকে পয়জন করে তাকে হত্যা করা হয়েছে। আরাফাত রহমান কোকো ওনার ছোট ভাইকে হত্যা করা হয়েছে তিলে তিলে তিলে। এরকম একটা মজলুম মানুষ, আপনি তো তাকে নেতা হিসেবে কাউন্ট করবেন, কিন্তু মানুষটা তো মজলুম। এই মজলুম মানুষটা আপনার কি মনে হয় যে উনি নিজে মজলুম হয়ে আরো হাজারো লক্ষ লক্ষ মজলুমের সাথে উনি অন্যায়টা করবেন? না, এটা তো স্বাভাবিক না। আপনাকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমার যেদিন ওনার সাথে কথা হয়, আমার সাথে আরো শহীদ পরিবারটা ছিল, তাদের মধ্যে থেকে একজন বলেছিল যে আমরা প্রতিশোধ চাই, এটার প্রতিশোধ চাই। উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল যে আমরা যদি প্রতিশোধ নেই তাহলে আমাদের আর গত 17 বছরে যারা জুলুম করেছে তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আমরা প্রতিশোধ নিব না, আমরা ন্যায় বিচার স্থাপন করব এবং ন্যায় বিচারের মাধ্যমে আমরা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করব যাতে পরবর্তী সময়ে যারাই আসবে তারা কখনো সাহস করতে পারবে না এই অন্যায়গুলো করার। স্যার আপনার প্রশ্নটা আমি উত্তরটা জানতে চাচ্ছি। না, আমি মনে করি না উনি এরকমটা করতে পারেন। মানে একজন মজলুম মানুষ অ্যাটলিস্ট অন্য মানুষদের কথা বাদ দিলাম, নিজের উপর হওয়া, নিজের পরিবারের উপর হওয়া যে নির্যাতন নিপীড়ন, সেই জায়গা থেকেও কম্প্রোমাইজ করার জায়গা নাই। পুরো পরিবারকে হারালেন, কিন্তু পুরো পরিবারকে হারিয়েছেন। এবং হারানোর চেয়েও ধরেন মানুষ তো মারা যায় একদিন, সেটা কোন প্রক্রিয়ায় গেল সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা হচ্ছে যে ধরেন খালেদা জিয়াকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে গত 16-17 বছর শেষের দিকের বছরগুলোতে, চিকিৎসা নিতে দেয়া হয় না, মানে একদম মৌলিক মানবিক অধিকার বলতে যেটা বোঝায়। এবং কি পরিমাণ বস্তা পচা একটা মামলা, যে মানে ইতিমের টাকা মেরে দেয়ার, এটা বলে এবং ওনার ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, বাড়িতে মদের বোতল রেখে অপমান করা হলো, ইভেন ওনার অসুস্থতাকে নিয়ে তামাশা করা হলো যে লিভার কাদের পচে, এরকম নোংরা ভাষায় কথা অ্যাটাক করা হয়েছে। তো এরকম ধরনের একজন সম্মানিত মানুষকে এ ধরনের অপমান অপদস্থ করা হয়েছে, যিনি ফ্যামিলির সবাইকে ছাড়া একা একা থাকতেছিলেন দেশে, বা সম্মানিত মানুষ প্রধানমন্ত্রী ছিলেন। তো এই মানুষের অনেক সময় আপনি আঘাত করা, শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতটা অনেক বেশি ভয়ঙ্কর হয়। তো ওনাকে তো দুই দিক থেকে টর্চার করা হয়েছে। তা আমি মনে করি না তারেক রহমান এটা ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারেন, কিন্তু রাজনীতি অনেক সময় অনেক কিছুকে যে আমার নিজের অবস্থানটা টিকায় রাখার জন্য অথবা আরও বেটার পজিশন তৈরি করার জন্য মানুষ অনেক সময় কম্প্রোমাইজ করে। অনেক সময় এটা একটা ট্র্যাপের মতো হয়ে যায় যে আপনি যদি এটা না করেন তাহলে ওটা হবে না, এ ধরনের সিস্টেমে অনেক সময় অনেক মানুষ পড়ে যায়। ধরেন হাসিনা যখন শুরুর দিকে ভারতকে সুবিধা দিচ্ছিল অনেক সুবিধা দিচ্ছিল, অনেকটা সে মনে করতেছিল ভারতকে আমি কিছু সুবিধা দিচ্ছি, সে আমাকে কিছু সুবিধা দিচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে সে এমনভাবে ভারতের হাতে পুতুল হয়ে গেল যে আমার সাথে যদি এক চুল এদিক ওদিক করো তাহলে তুমি নাই, এবং সেও বুঝতে পারতেছে কারণ আমার দেশের মানুষের সমর্থন নাই। সো সে পুরোটাই লেন্দুব দর্জি হয়ে গেল, যে পুরোটাই ভারতের উপর নির্ভরশীল হয়ে গেছে। তো এটা কিন্তু একদিনে হয় নাই, একের পর এক স্টেপে স্টেপে যেতে যেতে। তো এরকম যদি কখনো হয় যে ধরেন কোনো বহিরাগত শক্তি কোনোভাবে প্রভাব খাটাচ্ছে অথবা কোনো এজেন্সি কোনো ধরনের প্রভাব খাটাচ্ছে, আপনার ইন্টারেস্টিং একটা ঘটনা হচ্ছিল যে ইকোনমিক হিটম্যান নামে একটা বই আছে, যেটাতে এই
এরকম ওই সাম্রাজ্যবাদী দেশগুলোর কিছু হিটম্যান থাকে যে সে এসে সৌদি আরবকে নানান বুদ্ধি পরামর্শ দিল তার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। তারপর বললো যে তোমার তো সামরিক দরকার, তো সে বললো যে কই না, তো আমার তো এত দরকার কি। তারপরে সে ধীরে ধীরে ইরানের সাথে কানেকশন বাড়ালো, তারপর ইরান এবং সৌদির মধ্যে একটু টেনশন বাড়িয়ে দিয়ে বললো দেখছো ইরান কিন্তু তোমাকে হামলা করবে, তোমার যা আছে সব লুটে পুটে নিয়ে তোমার দেশ ধ্বংস করে দিবে, তোমার কিন্তু সামরিক ট্রেনিং সামরিক দরকার, স্ট্রং সামরিক ব্যবস্থা দরকার। তারপর সেও দেখলো আসলে তো সত্যি আমাকে তো তাইলে ইরান শেষ করে দিবে। তারপর তার এখানে সে এবার তার একটা মার্কেট হয়ে গেল, সে এখানে ইন্ডাস্ট্রি তৈরি করলো, ও ঠিক আছে তোমার এইগুলো ট্রেনিং আমি দিব, অস্ত্র আমি দিব, সব আমি দেবো। এইটা কিন্তু তাকে একটা ট্র্যাপে ফেলে দিল। সে কিন্তু ধীরে ধীরে তার ডেভেলপমেন্টের কথা বলে, সিকিউরিটির কথা বলে এই ট্র্যাপের মধ্যে ফেলে। তো পলিটিক্সে তো এগুলো হয়। তো এখন যদি কখনো মানে এটা জাস্ট আশঙ্কা থেকে বলা আর কি, যে যদি কখনো এরকম হয়ে যায় যে কোনো একটা ট্র্যাপের মধ্যে ফেলে যে এটা না করলে এটা হবে না, এটা না করলে আপনাকে মেরে ফেলা হবে, অথবা এটা না করলে আপনার পাওয়ার থাকবে না, অথবা এরকম করে অনেক সময় পলিটিক্সে অনেককে দিয়ে অনেক কিছু করানো হয়। আবার অনেক সময় হয় যেটা যে শেখ হাসিনা যেভাবে কন্ট্রোল করতো, যে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ দিয়ে অনেককে এরকম নানান ট্র্যাপ তো এরকম দেয় মানুষকে, যে সবারই কিছু না কিছু রেকর্ডিং হাসিনার কাছে থাকতো এবং সেগুলো দেখিয়ে সে সবাইকে, সেটা তো আমরা শুনতাম, এসে বসে বসে কান দিয়ে নাকি শুনতো অডিও রেকর্ড। ও মাই গড। তো এই ধরনের সেটা অবশ্য আমাদের জন্য কিছু ক্ষেত্রে ভালো হয়েছে, তাকে প্রমাণ করা গেছে, রাইট ওই রেকর্ডিং গুলো পাওয়া গেছে। তো এটা আর কি জাস্ট আশঙ্কা থেকে বলা আর কি, যে আল্লাহ না করুক যদি এ ধরনের কিছু হয় কোনোভাবে, এটা দেশের সাথে তো আমরা তো এটার প্রাইস পে করতে পারবো না, আমাদের জন্য হিউজ ব্যাপার হয়েছে। মানে কোনো একজনের সামান্য একটু মিস্টেক বা সাবকনশিয়াসলি করে ফেলা মিস্টেক পুরো জাতির উপরে চাপায় পড়বে। সেই জায়গা থেকে আর কি একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমি স্নিগ্ধকে পেয়ে বলতেছি, যদি কখনো স্নিগ্ধ দেখে যে বিএনপির মধ্যে এ ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে, স্নিগ্ধ ইজ দ্য রাইট পারসন যে এখানে ভয়েস রেজ করতে পারবে, যে দেখেন আমি কিন্তু শহীদের ভাই, আমি এটা টলারেট করব না। আমি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করি। আমার রাজনীতিতে আসার পিছনে, আমি জানি না আপনারা জানেন নাকি, রাজনীতিতে আসার পিছনে আমার একটা বড় কারণ হলো এই আমার ভাইয়ের মতন আরো যারা 1400 পরিবার তাদের স্বজনদেরকে হারাইছে, যারা 20,000-এর উপর যারা আহতরা, তাদের বিভিন্ন অঙ্গ হারিয়েছে, তাদের এই ন্যায় বিচারটা স্থাপন করার জন্য। তো সেই জায়গা থেকে এটা আমার প্রথম ও প্রধান কাজ রাজনীতিতে জয়েন হওয়ার পিছনে। তো আমি যদি এই জিনিসটাই না পাই তাহলে তো আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কারণটা থাকলো না। সেই জায়গা থেকে যেমন বলে যে একটা ছেলের শিক্ষা শুরু হয় পরিবার থেকে, তেমন যদি এরকম কিছু দলের মধ্যে লক্ষ্য করা যায় বা আমাদের সামনে আসে, সেই ক্ষেত্রে দলের মধ্যে সবার প্রথম প্রতিবাদটা কিন্তু আমিই করব। এটা আমার স্ট্যান্ড ক্লিয়ার, সবার প্রথম প্রতিবাদটা আমি করব এবং চেষ্টা করব দলকে সেই জায়গা থেকে বিরত রাখার জন্য। এবং আমার কাছে মনে হয় গণতন্ত্র, বিএনপি একটা মধ্যপন্থী দল এবং বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী, এবং আমার কাছে মনে হয় বিএনপিতে যারা আছে সবাই মুসলিম। গণতন্ত্রের উপর যদি বিশ্বাস থাকে, বিএনপি কখনো এই বিচার কার্যক্রম থেকে দূরে সরে আসতে পারবে না। এবং আমার একটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে বিএনপি কখনো আওয়ামী লীগ হইতে পারবে না। মানে এটা ডিএনএ তো এটা নাই বিএনপি। এবং একটা ইন্টারেস্টিং জিনিস এখানে শেয়ার করে, আমাকে অনেকে বলতেছিল যে এবারে নির্বাচন যে সহিংসতা মুক্ত হয়েছে, আমরা এটা নিয়ে অনেক আলাপ করছিলাম টিভিগুলোতে। তাই আমি বলছি নিঃসন্দেহে এটা আমাদের জুলাইয়ের পরের অর্জন। সব রাজনৈতিক দলগুলো একটা ডেমোক্রেটিক কালচার শিখছি আমরা, এবং যেহেতু আমরা এক্সপিরিয়েন্স করে এসেছি অনেক খারাপ, সেগুলো থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। সে কারণে নির্বাচন পর্যন্ত সহিংসতা তুলনামূলক অনেক কম হয়েছে আগেরগুলোর তুলনায়। আমি নির্বাচনে তো হত্যাকাণ্ড হয়েছে। এবার নির্বাচনে যদিও শেরপুরে জামাতের একজন খুন হয়েছে, আর আজকে দেখলাম 2 জন খুন হয়েছে 2 জায়গায়। তারপরও অনেক নির্বাচন পরবর্তীতে কিছু সহিংসতা হচ্ছে, বাট নির্বাচন পর্যন্ত হয় নাই। তাই বললাম এটাতে একটা কারণ হচ্ছে আওয়ামী লীগ নাই। বাংলাদেশের নির্বাচনে যদি আওয়ামী লীগে নির্বাচন করে তাও খুনাখুনি হবে, আর আওয়ামী লীগ অন্য কারোর সাথে নির্বাচন করলে সেখানে তো লাশ পড়বে। এখান থেকে কিন্তু একটা মেসেজ আসে যে আওয়ামী লীগ এমন একটা দল, এমন একটা সন্ত্রাসী গোষ্ঠী, এটা আসলে রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করে না। এদের ডিএনএ গত জায়গা থেকে এরা আসলে বেসিক্যালি সন্ত্রাসী গোষ্ঠী। এখানে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আপনি যদি কোনো কারণে স্পেস করে দেন, সেটা আমি সব দলের পক্ষেই মানে হুঁশিয়ারি করছি, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা এনসিপি হোক, আপনি যদি মনে করেন তাদেরকে পুনর্বাসন করবেন এবং বাংলাদেশের মানুষের কনসেন্টের বিরুদ্ধে যে, এবং জুলাইয়ের স্পিরিটের বাইরে যে, বাংলাদেশের স্বাধীনতার স্পিরিটের বাইরে যে, বাংলাদেশের স্বাধীনতার ঠেকা তো নিয়ে রাখছিল আওয়ামী লীগ, এটার ট্রেডমার্ক মারছিল, সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। সো এটা আসলে খুব ব্যাড
ইনস্ট্যান্ট হবে এবং এটা আসলে মানুষ রুখে দিবে বলে আমার বিশ্বাস, এবং এটা ওরা ভালো একটু কিছু হবে স্পেস না। পাইলেই খুনাখুনি শুরু করবে। শেখ হাসিনা এরকম সিচুয়েশনে গিয়েও শেখ হাসিনা বলছে আমার তো 223 জন খুন করার লাইসেন্স আমি পেয়ে গেছি। আনবিলিভেবল। চিন্তা করেন, আপনি চিন্তা করেন ওখান থেকে বসে বসে বলতে 223 জন মেরে ফেলছে। মানে এখনো সে ডেসপারেট, আমি গেলে আরো খুন করবো, মানে এরকম একটা ব্যাপার। তার মানে এটা কিন্তু শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার ফলোয়ারদের মধ্যে কিন্তু এটা হয়। সেটাকে একজন সার্কুলেট করে। সুস্থ মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে যে আমি 226টা খুন করার লাইসেন্স পেয়ে গেছি, তার মানে মানুষের কাছে বা তার যারা অনুসারীরা আছে তাদের কাছে মেসেজটা পৌঁছাচ্ছে যে এখন আমাদের কাছে লাইসেন্স আছে, ইউ ক্যান গো এন্ড কিল। সাইকোলজিক্যালি কতটা সিকনেস। হ্যাঁ, আরেকটা ভিডিওতে এরকম বলতেছিল যে কেউ জানি একজন বলতেছিল আমরা প্রতিশোধ নেব কিনা, মানে খুন করবো কিনা এরকম ব্যাপার। সে বলছে কথা কম করে দেখাও, কথা কম করে দেখাও। চিন্তা করেন। এবং সেই জায়গা থেকে আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছে, এখন বলাটা আসলে খুব জরুরি, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। স্নিগ্ধকে দিয়ে আমি প্রশ্নটা আগে করতে চাই, সেটা হচ্ছে স্নিগ্ধ, যে দলটা আমরা সাপোর্ট করি এই দলের অনেক সমর্থক আমরা দেখি যারা আসলে যারা সমর্থক দাবি করেন, যাদেরকে আমরা আসলে আমি তাদের একটা নাম দিছি, কিউট নাম দিছি বাল বিএনপি, ঠিক আছে, তাদেরকে আমি বাল বিএনপি বলি যে তারা আওয়ামী লীগ ছিল সবসময়, তারা হঠাৎ করে বিএনপিতে কনভার্ট হয়েছে এবং তারা বিএনপির বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছেন, হয়ে যায় বিভিন্ন জায়গায় যে তারা বয়ান উৎপাদন করার চেষ্টা করতেছেন। অথচ হাদি যত সুন্দর করে, শহীদ ওসমান হাদি যত সুন্দর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রীকে ডিসক্রাইব করতো, যত সুন্দর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ডিসক্রাইব করতো, যেভাবে ওন করতো তাদের রাজনীতিটাকে, একজন ওই সব সুশীল ওই সব বুদ্ধিজীবী যারা বাল বিএনপি আমি বলি, হ্যাঁ, এরা এতটা সুন্দর করে কখনোই বলতে পারে নাই আমাদের নেত্রীকে নিয়ে, আমাদের সুপ্রিম লিডারকে নিয়ে, নেতাকে নিয়ে, আমাদের আদর্শিক নেতাকে নিয়ে। অথচ তারা সবসময় হাদিকেই টার্গেট করে এবং হাদিকে নিয়েই যত প্রশ্ন। আর আমি দেখেছি স্নিগ্ধ ইনকলাব মঞ্চে যে জাস্টিস ফর হাদি ফাইট করছে, ইয়েস ভোটের জন্য ফাইট করছে, তো সেও তো বিএনপি, এই স্নিগ্ধ তো বিএনপি। তাহলে আসলে ওইটা কোন বিএনপি আর এইটা কোন বিএনপি? মানে ওই বিএনপিটা তাহলে আমরা আসলে কোন ফাইটের মধ্যে ঢুকতেছি? হ্যাঁ, যদি এরা আসলে কি মেসেজটা দিতে চায়? আমি মনে করি যে বিএনপির ভোট যদি বেড়ে থাকে তাহলে স্নিগ্ধর জন্য বেড়েছে, ওর জন্য বাড়েনি। ট্রু। আমার কাছে ফিল হয় এরকম। স্নিগ্ধ বিএনপিতে জয়েন করার পরে অনেক ইয়াং ভোটার্স এসছে, স্নিগ্ধকে ভাই গেছে তাহলে আমি ভোট দিব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা যে এখনো বিভিন্ন জায়গায় যে ন্যারেটিভ উৎপাদন করা যাচ্ছে, হাদি, মৃত হাদি তাদের এত বড় শত্রু কেন? আপনি যেই কথাটা বলেছেন শরীফ ওসমান হাদি ভাইয়ের সম্পর্কে, যে উনি যেভাবে আসলে রাজনৈতিক আমাদের যারা আইডল রয়েছে তাদেরকে যেভাবে ডিসক্রাইব করতো, উনি আসলে আমাদের মাঝে একটা, আমাদের দুজন আদর্শিক নেতাকে উনি যেভাবে ডিসক্রাইব করতো, এইভাবে তো তারাও কখনো করতে পারে না, এত সুন্দর করে বলতে পারে নাই, ডিসক্রাইব করতে পারে নাই। তাহলে তারাই কেন টার্গেট করে বিভিন্ন জায়গায়? তারা অনেকে বরং অতীতে শহীদ জিয়া সম্পর্কে খারাপ কথা বলছে। শহীদ জিয়া শুধু খারাপ কথা বলে নাই, আমাদের নেত্রীর পোশাক পরিচ্ছদ নিয়ে খারাপ কথা বলেছেন। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী হতে চলেছেন আমাদের নেতাকে উনি জঘন্য ভাষায় ভেলিফাই করেছে, খারাপ কথা বলেছে। এই কয়েক বছর আগের কথা, 2018-19 সালের, আমি দেখাতে পারবো। এখন এসে ওরা এখন অনেক বড় বুদ্ধিজীবী হয়ে গেছে, এখন হাদিকে টার্গেট করে। কি প্রমাণ করতে চায় আসলে? আসলে তারা আসলে বাংলাদেশপন্থী রাজনীতি করে না, তারা অন্য মতাদর্শের রাজনীতি করে। হতে পারে আপনি বলতে পারেন ভারতপন্থী রাজনীতি করে, বা যাদের স্বার্থ বাংলাদেশের বিপক্ষে যায় তাদের কে নিয়ে তারা রাজনীতি করে। আমার কাছে যেটা মনে হয়, শহীদ শরীফ ওসমান হাদি ভাই আমাদেরকে যেটি দেখিয়ে গিয়েছে, যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, সেই দৃষ্টান্ত কিন্তু বর্তমান যুগের যারা তরুণরা রয়েছে তরুণদের সবসময় মনে থাকবে, এবং যুগের পর যুগ এই তরুণরা পরবর্তী তরুণদের কাছে এই মেসেজটি পাস করবে, পরবর্তী জেনারেশনরা তার পরবর্তী জেনারেশনের কাছে হাদি ভাইয়ের মেসেজটি পাস করবে। এটা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, এবং এই হাদি ভাইয়ের যেই দৃষ্টান্তটি, সেই দৃষ্টান্তটির মাধ্যমে যারা উদ্বুদ্ধ হচ্ছে, বাংলাদেশপন্থী হচ্ছে, এই জিনিসটি সেই রাজনীতিবিদরা নিতে পারছে না, যার কারণেই তাদের এরা তো রাজনীতিবিদ না, এরা রাজনীতি নষ্টাবিদ বলা যেতে পারে, আরো কোনো শব্দ খারাপ ভাবে বলা যায় না। রাজনীতি নষ্ট করার জন্য তো ওস্তাদ। মানে স্নিগ্ধর মতো একটা ছেলে বিএনপিতে জয়েন করে, বিএনপির ভোট বাড়ায়, আর এরা কম্পিটিশন লাগে কত ভোট কমানো যায়, খারাপ খারাপ কথা বলে।
হ্যাঁ বলেন। আপনি যে একটা নাম দিয়েছেন যে বালবিনপি। বালবিন, হ্যাঁ। হ্যাঁ, খুবই এক্সাক্ট নাম দিয়েছেন, নামটা খুবই সুন্দর মতো যাচ্ছে আমি এদেরকে বালবিনপি এদের বলি, সাথে। হ্যাঁ। এদের আমার কাছে মনে হয় এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা প্রয়োজন, বিএনপি থেকে আইডেন্টিফাই তাদেরকে তো করা আমরা প্রয়োজন। বিভিন্ন বড় বড় জায়গায় দেখতেছি যে নেতার আশেপাশে চলে যাচ্ছে, অদ্ভুত লাগে কিন্তু অবাক লাগে। অথচ নেতা বাংলা পৃথিবীর থেকে আমাদের তারেক রহমানকে যদি দেখা যায়, তারেক রহমান যখন দেশে আসলেন, এসে যে কাজটা উনি করলেন, প্রথম বক্তৃতাতে শহীদ ওসমান হাদিকে অন করলেন, রাইট, এক্স্যাক্টলি। ঠিক? শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন নিজের আপন ছোট ভাইয়ের কবর জিয়ারত করার আগে। ইট ইজ আ মেসেজ। অথচ কত বড় সাহস, কত বড় আস্পর্ধা, আমাদের নেতা যাকে অন করলো তাকে ডিজোন করতেছে এখন বিভিন্ন জায়গাতে, যে আবার বড় বড় মানে সুশীলগিরি করছে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে স্নিগ্ধ যেই বিএনপি করে, তাহলে তারা যে বিএনপি করে, এটা কি তারা দলের ভেতর বিভাজন তৈরি করার জন্য জিনিসটা করছে? অবশ্যই, এটা কি এক ধরনের স্যাবোটাজ না? অবশ্যই। যেখানে আমাদের দলের প্রধান নেতা যিনি, তিনি অন করছেন, শহীদ ওসমান হাদি ভাইকে অন করছেন, সেখানে তো তার নিচে যারা আছে তাদের কোনো প্রশ্নই ওঠে না আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে ডিজোন করার মতন। তো সেই জায়গা থেকে যদি এরকম কেউ থেকে থাকে যে ডিজোন করছে, সে অবশ্যই দলের বিপক্ষে যে সেই কাজটি করছে, নেতার বিরুদ্ধে যাচ্ছে, অবশ্যই নেতার বিরুদ্ধে যাচ্ছে। এবং যেটা 2018-19 সালে তারা গিয়েছিল, ওই সেম জিনিসটাই করছে, কিন্তু এখন অন্য মোড়কে। হ্যাঁ, এবং এটি পার্টির জন্য যতটা ক্ষতিকর, দেশের জন্য কিন্তু ততটা ক্ষতিকর। এটাকে কিন্তু আপনি অন্যভাবে দেখতে পারেন যে 2018-19 সালে যারা পার্টির এরকম নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, খারাপ কথা বলেছে, এবং আমার মনে আছে যে শেখ হাসিনাকে কুর্নিশ করে একরকম আপনি সেরা, আপনি বস, এরকম মাপ টাপ চেয়ে চলে যেতেছে। হ্যাঁ বলেন। না, মানে শেখ হাসিনাকে প্রশংসা করুক, তাতে হয়তো তার আইডিওলজি হইতে পারে, কিন্তু যখন একটা লোক কেউ সুবিধা একটা লোক শেখ হাসিনাকে মানে আইডিওলজি করে সে বড় বড় কথা বলে, তার কাছে শহীদ ওসমান হাদি যদি শত্রু হয়, তাহলে সে কে? এখানে দুইটা ব্যাপার আছে। ধরেন কেউ আছে স্বার্থের জন্য শেখ হাসিনাকে ধরেন নম করছে, এরা ধান্দাবাজ গ্রুপ নিঃসন্দেহে। আবার কেউ আছে যে শেখ হাসিনাকে নম করতেছে, অ্যাট দ্য সেম টাইম ধরেন খালেদা জিয়াকে নিয়ে সে বিতর্কিত কথা বলতেছে বা জিয়াকে নিয়ে বিতর্কিত কথা বলতেছে। এটা কিন্তু ধান্দাবাজি প্লাস আদর্শিক, মানে তার এক ধরনের বিলিফ যে আদর্শিকভাবে ঘৃণা করে এদেরকে। তো এই গ্রুপটা যখন এখন এসে তারেক রহমানের কাছাকাছি আসছে, চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে ছবি দিয়ে তারা চেষ্টা করছে প্রমাণ করার যে আমরা অনেক কাছে চলে গেছে। এইটা কিন্তু ধরেন এটা হচ্ছে ওই আপনি যেটা বলছিলেন যে এটা এক ধরনের সাবোটেজ করার জন্য, যে এতদিন পর্যন্ত আমরা করছি হচ্ছে ডিরেক্টলি বিরোধিতা করে, কারণ আমাদের একটা শেল্টার ছিল শেখ হাসিনা। এখন যেহেতু আমার শেল্টার নাই, আমি ডিরেক্টলি বলতে পারতেছি না, এখন আমি ভিতরে ঢুকে আমি তার হয়ে এখন আমি সাবোটেজটা করব। এক্স্যাক্টলি ওই জিনিসটা আমি এখানে খুব মানে বিগ কনসার্ন রেজ করছি, যেহেতু ইয়াং জেনারেশনের পালসের সাথে জড়িত। এখানে একজন ইয়াং জেনারেশনের প্রতিনিধি বসে আছেন, আপনারা স্যার, আপনি ছাত্রদেরকে পড়ান, আপনার একজন শিক্ষক, আমি একজন মেবি একটা ছোটোখাটো অ্যাক্টিভিস্ট। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো করা দরকার, কাউন্টার আসা দরকার। কেননা তারা মনে করছে তারা যেটা বলছে সেটাই তো আসলে তাদের ভাই ব্রাদাররা বিভিন্ন মিডিয়া হাউসে বসে আছে। আমরাও তো আসলে ভেসে আসি নাই, হ্যাঁ, আমরাও তো আসলে জায়গা করেই আছি। আমাদেরকে এতটা হালকা ভাবার কারণ কি এটা আসলে জানি না। আমরা যেটা চাই সেটা হচ্ছে যেই মানুষটা সম্মানের যোগ্য, আপনি তাকে সম্মান করতে হবে। আপনি যদি একটা সত্যি ভালো কথা বলে থাকেন, ভাই আপনাকে নিয়ে আমার ভালো কথা বলতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যদি দেখি যে আমার বেগম খালেদা জিয়া, আমার আদর্শিক নেতা জিয়াউর রহমানকে একটা সময় ডিজোন করছেন বা তাকে ওন করা মানুষটাকে, যেই মানুষটা জীবদ্দশায় সর্বোচ্চ ওন করে গেছে, তাকে আপনি ভেরিফাই করার চেষ্টা করছেন। শুধু ডিজোন না, ইভেন কেউ এরকম আছে যারা খালেদা জিয়ার ব্রু নিয়েও খারাপ কথা বলছে। চিন্তা করতে পারেন আপনি। সো এই যে আমাদের যেই মানে কি বলবো, যেই মানুষটা শহীদ ওসমান হাদি, যিনি একদম স্পষ্টভাবে আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, এবং আমি ব্যক্তিগতভাবে এটাও শুনেছি যে জনাব তারেক রহমান, আমি এটা ব্যক্তিগতভাবে শুনেছি এক জায়গা থেকে, জনাব তারেক রহমান এক জায়গায় বলেছেন এরকম টাইপের যে ওসমানকে একটা কারণে, আর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ভালো লাগার কারণ হচ্ছে আমার বাবা এবং মাকে খুব শ্রদ্ধা করত। বুঝে কথা বলবেন আল্লাহর ওয়াস্তে, কার সম্বন্ধে কথা বলছেন। আপনার অন্যদের নিয়ে কথা থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো আমাদের আসলে খুব বেশি কিছু বলার নাই, এটা আপনারা বলতে পারেন। আপনারা রাজনীতির জায়গা থেকে, কালচারাল ন্যারেটিভের জায়গা থেকে বিভিন্ন আলাপ দিবেন, কিন্তু যেই মানুষটা, যেই আমাদের সুপ্রিম লিডার এই মুহূর্তে, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়ার সন্তান এবং তারেক
রহমান উনি যে যাকে ওন করেন তাকে আপনারা ডিজোন করেন কোন সাহসে, কোন আস্পর্দায়, আপনারা কি ন্যারেটিভ দিতে চান, মানে দলের ভিতর সাপোর্ট করছেন? স্নিগ্ধ একটা ভালো কথা বলেছে। জি। এটার কারণ হচ্ছে এরা আসলে, যেটা আমি একটুখানি বলেছিলাম, লিঙ্ক করলে এরকম হয় যে এরা বেসিকলি হচ্ছে অন্য আরেকটা গ্রুপের মানুষ, তারা এখানে একটা শেল্টার নিচ্ছে, এবং স্নিগ্ধ যেটা বলেছে এরা আসলে ভারতপন্থী রাজনীতি করে। সো ওসমান হাদিকে তাদের বিরোধিতার জায়গা হয়তো এটা না, ব্যাপার আছে এখানে অনেক, হ্যাঁ, পাত্তি পাওয়ার, হ্যাঁ। ওসমান হাদিকে হয়তো ডিরেক্টলি ওসমান হাদি জিয়াউর রহমান বা খালেদা জিয়াকে পছন্দ করে আদর্শিক নেতা হিসাবে, মানে এই জায়গায় হয়তো তাদের আপত্তি নাই, কিন্তু ওসমান হাদি যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যারি করে সেই জায়গা থেকে তাদের দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে সেখানে, যে তারা ওসমান হাদিকে, সেজন্য ওসমান হাদিকে তারা শত্রু বানায়, এবং এখানে একটা ডিলেমা তাদের মধ্যে কাজ করতেছে, কিন্তু সেই ডিলেমাটা তারা ওভারকাম করে প্রকাশ্যে সেটা বলতে পারছে। খুব ইন্টারেস্টিংলি তারা গুপ্ত শব্দটা ব্যবহার করে যারা ওসমান হাদিকে পছন্দ করে, অদ্ভুত ব্যাপার। আমি স্নিগ্ধর কিছু কমেন্টের মধ্যে দেখছিলাম, ইভেন আমাকেও গুপ্ত শব্দটা শুনতে হয় বিভিন্ন জায়গাতে, খুব আনফরচুনেটলি। আপনাকে বলে হাদি ব্যবসায়ী গুপ্ত, আমি সরি, হ্যাঁ, হাদি ব্যবসায়ী গুপ্ত, আমি একটা স্ক্রিনশট দেখলাম। হাদি ভাই, এই মোশনটা আসলে বুঝাতে পারবো না, সো আমি এখানে অনেক এক্সপ্লেনেশনে যাচ্ছি না, কিন্তু আমি স্নিগ্ধর পোস্টও দেখেছি গুপ্ত লেখা, আমার পোস্টও দেখেছি গুপ্ত লেখা। যদি হাদিকে ওন করে গুপ্ত হইতে হয়, আমার লিডার, মানে আমি যদি বিএনপি সমর্থক হিসেবেই বলছি কথাটা এখন, জনাব তারেক রহমান যাকে ওন করেছে আমি তাকে ওন করছি, সেটা করে কি মানে বুঝলাম না, মানে স্নিগ্ধ তাহলে কিভাবে গুপ্ত হয়? স্নিগ্ধ শহীদের ভাই, ভুলে গেছে তারা? না, হাদি ভাই, জুলাইতে আমরা কি করেছি সেটা ভুলে গেছে মানুষ। হাদি ভাইয়ের কথা যতবারই মাথায় আসে, যতবারই চিন্তা করি, আমার চোখের সামনে একটা চিত্র ফুটে ওঠে। হাদি ভাই কবি কাজী নজরুল ইসলামের যেই কবিতাটি সেটি পাঠ করছে, কত দৃঢ় কণ্ঠে পাঠ করছে, তার কথাবার্তায় যে বিদ্রোহী একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পারতাম। এইগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে, আমি জানি না কিভাবে কোনো মানুষ তখন হাদি ভাইকে নিয়ে অন্য কোনো কথা বলতে পারে। ওসমান হাদি এই জিনিসটা বলেছিল একদিন, তার যে খালেদা জিয়ার আপোষহীন যে ক্যারেক্টার, যেটাকে সে ইয়ে করছে এবং সুন্দর করে একদিন এক্সপ্লেন করেছিল, এবং তার মধ্যে কিন্তু সেই আপোষহীনতাটা ওসমান হাদি শেষ পর্যন্ত ধরে রেখেছিল। এবং ওকে যখন বলেছিল যে সিকিউরিটির ব্যাপারে কনসার্ন এটা ওটা নিয়ে, সে বলছে হ্যাঁ সিকিউরিটি নিয়ে চলাটা সুন্নাত, এটা করা উচিত, কিন্তু আমি তাই বলে আমার কাজ বন্ধ করব না। এই যে মানে আপোষহীনতাটা, যে সিকিউরিটি কনসার্ন আছে আমি ঘরে বসে থাকবো না, এইটা মানে অসাধারণ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা কথা মনে পড়ছে, তাদের পায়ে গোলামির জিনজির বা হাতে গলায় গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো আমরা আসলে এটাই বলতে চাই, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, তোমরা গোলামির জিনজির নিয়েই থাকো, আমরা আমাদের ন্যারেটিভেই থাকবো, কারণ আমরা রাইট কাজ করছি, আমরা কাউকে ক্ষতি করছি না, কারোর জায়গাতে আমরা যে বাগড়া দিচ্ছি না। কিন্তু যেটা বাংলাদেশের বিরুদ্ধে যাবে, যদি ভারতীয় ন্যারেটিভ বা যেই ন্যারেটিভই বলি, অন্য যে কোনো দেশে বিজাতীয় কোনো নেগেটিভ যদি আসে বাংলাদেশে, সেটাকে প্রতিহত করার জন্য আসলে তরুণ সমাজ সবসময় প্রস্তুত। তো সেই জন্য স্নিগ্ধরা আছে, সেই জন্য সিবিএস স্যাররা আছেন, আমরা আছি। সো এই প্রসঙ্গটা আপাতত এখানে একটু স্টপ করছি। একটা গুরুত্বপূর্ণ আলোচনা সুযোগ ছিল, তো করলাম, এবং আমার মনে হয় যে এই কাউন্টার পার্সপেক্টিভটাও এখানে আসাটা প্রয়োজন ছিল, যেহেতু দেখছি ইদানিং খুব আস্ফালন বেড়েছে, এবং তারা কিন্তু আমাদেরকে ছোট করার জন্য এই যে শব্দগুলো, ট্যাগগুলো ইউজ করছে, ঠিক যেমন হাসিনা ইউজ করতো রাজাকার, মানে ভয়ঙ্কর। মানে আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারবো না, মানে সরি টু সে, আমি তো হাসিনা হইতে দিব না, আমি আমার দলকে আওয়ামী লীগ হইতে দিব না, মরে গেলেও দিব না। আমার আল্লাহ জানেন, আমাদের আল্লাহ জানেন অবশ্যই যে আমরা আসলে কোন মতাদর্শে বিশ্বাস করি। আমরা যে বেগম খালেদা জিয়ার রাজনীতির মতাদর্শে, আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতাদর্শে বিশ্বাস করি, আমরা যে বিশ্বাস করি, এবং তারেক রহমানের যে স্পিরিটটাকে, সেটাতে। যাই হোক, এই প্রসঙ্গটা একটু অফ করছি, এবার সামনে একটু আগাই। সেটা হচ্ছে স্নিগ্ধ, আমি আসলে যে জিনিসটা নিয়ে খুবই কনসার্নড এই মুহূর্তে, সেটা হচ্ছে যে সামনে যে সরকারটা আসছে, হ্যাঁ, শপথ গ্রহণ করবেন, তো সেই সরকারে আসলে স্নিগ্ধর মতো তরুণদেরকে তো দেখতে চাই। আমি সাইদ আব্দুল্লাহকে একই কথাই বলেছি, কেন এই সিটটা তো আমি সাইদ আব্দুল্লাহ বসেছিল, তো আমি বলেছি এই জন্য, কারণ আমি চাই তাহলে না, এটা হচ্ছে বিএনপির ইয়াং গানসদের হট সিট, ঠিক আছে। সো আমি বলতে চাই যে আসলে স্নিগ্ধর তো প্রতিনিধিত্ব চাই, আমি তো চাই সাইদ আব্দুল্লাহরা বড় পোস্ট পাক, আমাদের ইয়াং গানসরা সামনে চলে আসুক। সো স্নিগ্ধ কি মনে হচ্ছে, দল কি করবে আসলে? আমি আগে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আমি শুরুর থেকেই বলে আসছি
যে আমি আসলে রাজনীতিটা করতে এসেছি বাংলাদেশের উন্নয়নের জন্য, নিজেকে যতটা বাংলাদেশের জন্য বিলিয়ে দিতে পারি সেটার জন্য। সেই জায়গা থেকে আমি বিএনপির যে মতাদর্শ আছে সেই মতাদর্শে বিশ্বাসী, তাই বিএনপি আমাকে যেভাবে কাজে লাগাতে সুযোগ মনে করবে, যেভাবে কাজে লাগালে আমাকে দিয়ে বেস্ট আউটকামটা নিতে পারবে, সেটার জন্য আমি কাজ করছি সবসময়। এবং আমার বিএনপির টপ লিডার্স যারা আছে তাদের ডিসিশনের উপর আমার পূর্ণাঙ্গ সম্মান রয়েছে। সেই জায়গা থেকে যদি বিএনপি কখনো মনে করে আমাকে যে কোনো একটা উচ্চকক্ষে দেখবো স্নিগ্ধকে, আমি জানি না, এটা যদি বিএনপি কখনো মনে করে যে আমাকে সেখানে দিলে আমি আমার আউটকামটা দিতে পারবো, আমি সেখানে কাজ করতে পারবো, সেই জায়গা থেকে আমি অবশ্যই আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি পার্সোনালি চাই স্নিগ্ধ উচ্চকক্ষে যাক। আমি চাই পার্সোনালি সাইদ আব্দুল্লাহর মতো কেউ মন্ত্রী হোক, হ্যাঁ, বা উচ্চকক্ষে যাক অ্যাটলিস্ট, বা বিএনপির বড় প্লেসমেন্টে যেখানে নীতি নির্ধারণী জায়গা আছে সেখানে তারা ইয়াংদের পার্টিসিপেশন থাকুক। অফ কোর্স আমি চাই এটা কিন্তু বিএনপির জন্য খুবই দরকারিও আমি মনে করি। পজিটিভ মেসেজ যাবে জাতির কাছে, পজিটিভ মেসেজ যাওয়ার জন্য, কারণ বিএনপির সাথে যেহেতু ইয়াংদের সরাসরি পলিটিক্স আর কি, মানে ক্যান্ডিডেটদের কথা আমরা যদি চিন্তা করি, বিএনপির মধ্যে আমি যত দূর দেখি বেশিরভাগই সিনিয়র লিডাররা ক্যান্ডিডেট হয়েছে, বা ঢাকার মধ্যেও যদি আমরা দেখি ইয়ং লিডারদের পার্টিসিপেশন তুলনামূলক কম। সো আমি মনে করি এটা যদিও নির্বাচনের সময় অনেক হিসাব নিকাশ থাকে, জিতে আসার ব্যাপার থাকে, অনেক হিসাব নিকাশ করে দলেরা হয়তো অনেক সময় নিশান দেয় না, কিন্তু ক্যাবিনেটে কিন্তু নিতে সমস্যা নাই, বা উচ্চকক্ষে নিতে তো এখানে ভোটাভুটিতে হেরে যাওয়ার কিছু নাই। তো আমার মনে হয় এই জায়গায় বিএনপির ডেফিনেটলি কনসিডার করা উচিত যে আমার ইয়াং পার্টিসিপেশন আমার ক্যাবিনেটে থাকবে বা উচ্চকক্ষে থাকবে। এটা একটা ভালো ভালো সুযোগ। এবং বিএনপির মধ্যে যদি মানে আইকনিক শহীদের ভাই হিসেবেও চিন্তা করে যে একজন আমাদের উচ্চকক্ষে আমরা একজন জুলাই শহীদের ভাইকে পাঠাবো, তাহলে আমি মনে করি নিঃসন্দেহে পাঠানো উচিত। আমি আই হোপ যে বিএনপি নেতারাই আমাদের এই শো দেখবে এবং তারা সেটা আমি দাবি করছি। আমি তো একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে এবং জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী মানুষ হিসাবে আমি পার্সোনালি দাবি করছি, আপনারা ওই ছাত্রীদের গ্রুপের কথা বাদ দিয়ে যদি বলি, বিশেষ মানে 95% মানুষ বা আরও বেশি 97% মানুষের পারসেপশন আমাকে নিয়ে যে আমি জাতীয়তাবাদীতে বিশ্বাস করি, এবং আমি সেটা ওপেনলি আমার পারসেপশন আমি বলছি, আমার রাজনৈতিক বিশ্বাসের জায়গাটা আমি ক্লিয়ার করেছি। তো সেখান থেকে আমি তো দাবি করতেই পারি একজন সমর্থক হিসাবে এবং বিএনপির একজন কট্টর সমর্থক হিসাবে যে বলতে পারি যে আমি চাই যে স্নিগ্ধর মতো একজন আইকনিক ক্যারেক্টার এবং মীর মুগ্ধর ভাই অবশ্যই উচ্চকক্ষে যাক। এখান থেকে আমি দাবি করছি এটা পার্সোনালি, এবং আমি বিশ্বাস করি যে এটা আমাদের দল কনসিডারেশনে নেবেন এবং নেওয়াটা উচিত। নিলে একটা ভালো মেসেজ যাবে জাতির কাছে, তরুণদের একটা ইভেন তরুণদের ভয়েস তো আসলে যাওয়া দরকার আমরা, কারণ এই সিনিয়রদের বা বুড়োদের আগের জেনারেশনের পার্সপেক্টিভ যে অনেক ডিফারেন্ট, এটা তো আমরা দেখতেছি নির্বাচনে, এবং অনেক নেতারা যে নাকানি চুবানি খাচ্ছে ইয়াং ক্যান্ডিডেটদের কাছে, এটাও কিন্তু একটা কারণ, যে কারণ এই জেনারেশনকে তো তারা বুঝতে পারতেছে না, ধারণ করতে পারতেছে না। একজন বিএনপি ক্যান্ডিডেটের কথা আমি শুনছিলাম যে ওনাকে কেউ একটা বাচ্চা মেয়ে জিজ্ঞেস করছে যে আঙ্কেল বলেন আমি আপনাকে কেন ভোট দিব, তো উনি পরে বললেন যে আমার ফ্যামিলিতে একজন বিএনপি নেতা আছে, সেই সূত্রে আমি জানি আর কি। তো উনি মানে আমার শ্বশুরের দিকের ফ্যামিলিতে কেউ, আবার না হলে আমার বাড়িতে যায় খুঁজবে কে আছে বিএনপি এত বড় নেতা, মানে উনি বলছিলেন যে ওই বিএনপি নেতা বলতেছে আমি জীবনে এরকম কোশ্চেন আমাকে কেউ করে নাই যে আপনি আমাকে ব্যাখ্যা করেন কেন আমি আপনাকে ভোট দিব। তো এই কোশ্চেনটা যে তারা শুনতেছে, এটার জন্য তো তারা প্রস্তুত না। এই যে ইয়াং জেনারেশনের পার্সপেক্টিভ যে টোটালি চেঞ্জ হয়ে গেছে, তারা যে আগের মতো একদম জিহুজুর করবে, আপনি আসবেন ভোট দিয়ে দিব, এই জায়গাতে কিন্তু ইয়াং জেনারেশন নাই। তারা এখন সরাসরি কোশ্চেন করতে চায়। এই যে এই জামায়াতের আমিরের একটা প্রোগ্রাম ছিল, আপনি দেখেছেন কিনা আমি জানি না, যে মিট উইথ জেনজি অর সামথিং লাইক দ্যাট, এরকম জেনজিদের সাথে একটা প্রোগ্রাম ছিল। অস্থির কোশ্চেন করেছে। এরকম প্রোগ্রাম কিন্তু ইয়ারও হয়েছে আমাদের জনাব তারেক রহমানের প্রোগ্রাম আছে হয়তো। তো এখানে কিন্তু দেখবেন ওদের কোশ্চেন প্যাটার্ন দেখলে আপনি বুঝবেন, মানে ওরা কিন্তু ওই আগের জেনারেশনের সাথে এইগুলোকে মিলাতে পারবে না। সো এই আগের জেনারেশনের নেতা যারা আছে, এরা যদি আপনি ক্যাবিনেটে সব সিনিয়র নেতাদেরকে রাখেন, আপনি কিন্তু ইয়াংদের টোটাল পার্সপেক্টিভটা মিস করবেন। এবং আপনি একটা দল হিসাবে, দায়িত্বশীল দল হিসাবে আপনার ওখানে যদি তরুণদের প্রতিনিধিত্ব না থাকে, আপনি কিন্তু জানবেনই না যে এই জেনারেশনে কী ঘটতেছে। তো এটা আমি মনে করি দল হিসাবে বিএনপির জন্য নিঃসন্দেহে এরকম তরুণদের মধ্য থেকে এমন কাউকে রাখা উচিত যারা তরুণদের প্রতিনিধিত্ব করবে এবং তরুণদের ল্যাঙ্গুয়েজ বুঝবে,
তরুণদের সাথে ডিল করতে জানবে বা তরুণদের ভাষাটা ট্রান্সফার করতে পারবে, ট্রান্সলেট করতে পারবে সিনিয়র লিডারশিপের কাছে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ স্যার সাপোর্ট করার জন্য এই কজটায়, যে এই কজটা আসলে আমাদের ভ্যালিড কজ। আমি যে কোনো দলের জন্য, আমি শুধু বিএনপির জন্য বলছি না, আমি এটা জামাতের জন্য এটা সব দলের জন্যই আমরা বলছি। যে কোনো দেখেন, আপনি যদি জামাত ইসলামের মূল দলটাই দেখেন, তাদেরও যে খুব তরুণ প্রতিনিধিত্ব ছিল তা না। এনসিপি না থাকলে কিন্তু তাদের তরুণ প্রতিনিধিত্ব ছিল না মানে দল হিসাবে। বিএনপিও কিন্তু একই রকম অবস্থা। আপনি যদি টোটাল দেখেন, খুব যে তরুণ প্রতিনিধিত্ব তারা দিছে তা কিন্তু না। মানে আমি তরুণ বলতে আমি বলতে চাচ্ছি মিনিমাম, আমি বয়স বলতে চাচ্ছি, আমি যখন একটা কাউন্ট করে দিই যে 40 এজের নিচে, রাইট, অথবা অ্যাটলিস্ট জুলাই মুভমেন্টের সময় বা জুলাই মুভমেন্টে যারা অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আরো বেটার হয়, আর ব্রডার পার্সপেক্টিভ হয়। তো সেইখানে তো জামাতও তো তাদের ওইভাবে তেমন কাউকে আনতে পারে নাই ওই জামাত দল হিসাবে। তো অ্যালায়েন্স ছিল বলে হয়তো এনসিপি দিয়ে আপনি মুখ রক্ষা হলো আর কি। হ্যাঁ, বা বলতে পারলেন যে হ্যাঁ আমি বিএনপির থেকে বেশি ইয়াং ছিল। কিন্তু বিএনপির তো আসলে এই সুযোগটা হেলায় ছাড়ানো উচিত হবে না, ছাড়া উচিত হবে না। যেখানে স্নিগ্ধর মতো একজন মানুষ আছেন, একজন পলিটিশিয়ান আছেন। স্নিগ্ধা একই সাথে আপনি মাল্টি পার্সপেক্টিভকে ক্যারি করে, ধরেন মাল্টি আইডেন্টিটিও বলতে পারেন, মাল্টি পার্সপেক্টিভও। আমার এই শো দেখে আবার দর্শক মনে করবেন না যে আমি স্নিগ্ধর পিআর করার জন্য বলছি, বিষয়টা এরকম না। আমরা পার্সপেক্টিভটা আলাপ করছি, কারণ হচ্ছে আমরা যেহেতু এবারের গভর্নমেন্টটা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার, এবং এই সরকারে জুলাইটা অনেক রিলেভেন্ট। আমার আওয়ামী লীগের বিচার হইতে হবে, আমার গুম খুনের বিচার হইতে হবে, আমার সংস্কার হইতে হবে, এবং আমার ইয়ং জেনারেশনের যে বেকারত্ব বা অন্যান্য সমস্যা আছে সেই সমস্যাগুলো ডিল করতে হবে, এবং ইয়ং জেনারেশন যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা ফুলফিল করতে হবে। সো এইটা যদি আমি ওই তাদের আশা আকাঙ্ক্ষা পার্সপেক্টিভগুলো বোঝার মতো লোকে আমার মধ্যে না থাকে, আমি বলছি না বুড়োরা কিছুই বুঝবে না, আমি বলছি ভালো করে বোঝার, তো সেটা কিন্তু আমি একটা গ্যাপের মধ্যে থাকবো। তো এইটা আমি মনে করি যে যদি আমি স্নিগ্ধকে চিন্তা করি, তাহলে স্নিগ্ধ একজন ইয়াং, এই জেনারেশনের জেনজির মানুষ, এবং জুলাই মুভমেন্টে অংশগ্রহণ করা মানুষ, এবং জুলাই শহীদ পরিবারের একজন মানুষ, যে হচ্ছে সরাসরি শহীদদের প্রতিনিধিত্ব করে, বা সরাসরি নিজের মানে লিভিং এক্সপেরিয়েন্স এটা বলা যায়, যে সরাসরি এটাকে এক্সপিরিয়েন্স করে আসছে। তো আমি মনে করি এটা যদি বিএনপি কনসিডার করে, বিএনপির জন্য নিঃসন্দেহে ভালো হবে যে আমি এই ডাইভার্স পার্সপেক্টিভগুলো আমি অ্যাকোমোডেট করতে পারবো নিঃসন্দেহে। জি স্যার, আপনাকে থ্যাংক ইউ আবারও যে এই কনসার্নিং ইস্যুটা নিয়ে কথা বলার জন্য। স্নিগ্ধ আসলে একটু ফিরতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে স্নিগ্ধ আসলে অনেক দায়িত্বর জায়গা রয়ে গেল, হ্যাঁ মানে, এবং সামনে যত দিন যাবে দায়িত্ব তত বাড়বে, ডিফিকাল্টিজ অনেক বাড়বে। অলরেডি মর্নিং শোজ দ্য ডে এর মতো অনেক ডিফিকাল্টিজ আমার সামনে তো অন্তত পরিষ্কার হচ্ছে, মনে হচ্ছে যে এক ধরনের সাইড করে দেওয়ার চেষ্টা হবে স্নিগ্ধদের। হ্যাঁ, অলরেডি সেই প্রচেষ্টা শুরু হয়ে গেছে বলে আমার মনে হয়, প্রতীয়মান হয়। স্নিগ্ধ হয়তো বুঝতে পারছে আমি কি বোঝাতে চাচ্ছি, স্নিগ্ধর মতো মাবরুশিদ বান্নাও বুঝতে পারছে, স্নিগ্ধর মতো মাবরুশিদ বান্নার মতো হয়তো আরও যারা বিএনপিতে ইয়াং ভয়েসেস, তারা হয়তো বুঝতে পারছে যে তাদেরকে সাইড করে দেওয়ার জন্য এক ধরনের প্রচেষ্টা চলছে। কিন্তু দেখেন, আমরা আসলে যেই জায়গা থেকে জুলাই মুভমেন্টের সময়কার বা গত সময়গুলো আমরা প্রতিবাদ করে এসেছি, আমরা আসলে কোনো কিছু পাওয়ার আশায় করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমাদের আসলে, এবং বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে ফলো করেন তারা জানেন আমাদের পাওয়ার তো কিছু আশা নাই। তো কিন্তু আমাদের যে পাওয়াটা, চাওয়াটা একটাই, যে একটা সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ তৈরি হোক, যেখানে আসলে সত্যিকার অর্থে আমরা যে কোনো দেশের হেজেমনি থেকে বের হয়ে আসা কাজটা করতে পারবো, আমাদের দেশটা দাঁড়াবে মাথা উঁচু করে, পতাকাটা দাঁড়াবে আর কি। তো স্নিগ্ধ, এখন আমি যদি একটু ইয়া প্রসঙ্গে যাই, এই জুলাই মুভমেন্টের একটু ফিরতে চাই। জুলাই মুভমেন্টের যে শহীদেরা আছেন, এবং তাদের আসলে এক্সপেকটেশন মানে বিএনপির কাছে কীরকম মনে হচ্ছে, তারা কী ধরনের এক্সপেকটেশন নিয়ে আছে? প্রথম এক্সপেকটেশন এই জুলাইতে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করা, যেটা এখন পর্যন্ত এই শহীদ পরিবাররা পায়নি। আপনি বিগত সময় অনেকবার দেখেছেন যে শহীদ পরিবাররা এই গত 1.5 বছরে অনেকবার রাস্তায় নেমেছে, আহতরা অনেকবার রাস্তায় নেমেছে। প্রধান কারণ এই বিচারটি যাতে তারা যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে সম্পন্ন করে তারা যাতে বিচারটি পায়, মানে এই একমাত্র উপায় আছে তাদের মনের যেই খোরাকটি আছে খোরাকটি পূরণ করার। দ্বিতীয় যেই তাদের চাওয়ার পাওয়াটি জায়গাটি হলো, সেটা হলো এই শহীদদের এবং আহতদের সম্মানের যে জায়গাটা,
এই বাংলাদেশে তাদের বিনিময়ে একটা ফেসিবাদ, তাদের রক্তের বিনিময়ে একটা ফেসিবাদকে আমরা এই বাংলাদেশ থেকে হটাতে সক্ষম হয়েছি। একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা এখন দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই শহীদদের এবং আহতদের সম্মানটা যাতে যথাযথভাবে নিশ্চিত করা হয়, এই দুটোই মেইন জায়গা। আর কিছু ছোটোখাটো জায়গা আছে, যে জায়গা হলো যেসব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল যে শহীদ হয়ে গিয়েছে, যে এখন আহত অবস্থায়, খুবই গরিব ঘরের ছেলে যে এখন আহত অবস্থায় এখনও বেডে আছে, তার চিকিৎসা খরচ চালানোর জন্য, তার যাতে সে যাতে নিজেকে আরও সুস্থ করে তুলতে পারে, এই জায়গাটার জন্য সেই জায়গা থেকে তাদের এই ভরণ পোষণের যে খরচটা, সেই খরচটা যাতে রাষ্ট্রের থেকে, যতদিন না পর্যন্ত তারা নিজেদের পায়ে না দাঁড়াতে পারছে, যতদিন না পর্যন্ত তারা যেটা হারিয়েছে সেটাকে ওভারকাম না করতে পারছে, ততদিন পর্যন্ত রাষ্ট্র থেকে সাপোর্ট দেওয়া। এটা শুধুমাত্র টাকা দেওয়ার মাধ্যমে যে সাপোর্ট সেটা না, তাদেরকে মেন্টাল কাউন্সিল বলেন, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট বলেন, এক কথায় তাদেরকে পুনর্বাসন করার জন্য যত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর মাধ্যমে তাদের পুনর্বাসনটা নিশ্চিত করা। এই কয়েকটি জিনিস যেগুলো আমি বলেছি, এইগুলোই মূলত বিএনপির কাছে চাওয়া, অথবা যারা সরকার গঠন করছে। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে, তো সরকারের কাছে এই কয়েকটি জিনিস নিশ্চিত চায় যারা শহীদ এবং আহতরা রয়েছে জুলাইয়ের। ওকে, ফ্যান্টাস্টিক, ফেয়ার এনাফ। তো এই জিনিসটা, বিষয়টা তো আসলে স্নিগ্ধ বুঝতে পারছে। সো স্নিগ্ধর আসলে দায়িত্ব অনেক 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 বেড়ে গেছে। এই বিষয়টা আসলে আমি গত 1.5 বছর, আপনারা জানেন, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কাজ করেছি। অনেকেই অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আমরা যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বটা আমি যখন গ্রহণ করি, তখন দেশে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা ছিল। আহতরা হসপিটালে কাতরাচ্ছে, শহীদ পরিবাররা সবেমাত্র তাদের স্বজনদেরকে হারিয়েছে, যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। সেই জায়গা থেকে তখন তাদের ডেটা বের করা, তাদের লিস্ট করা, সেই লিস্ট অনুযায়ী আবার তাদেরকে পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা, সেই কাজগুলো গত 1.5 বছর ধরে আমি যখন করেছি, এবং আমরা মোটামুটি একটি স্টেবল পর্যায়ে পর্যন্ত নিয়ে আসতে পেরেছি আমাদের কাছে মনে হয়। এই কাজগুলো যখন করেছিলাম তখন আমরা বুঝতে পেরেছি যে আসলে এই শহীদ পরিবার, আহতদের আসল দুঃখটা কি। আমি ব্যক্তিগতভাবে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার ভাই এই আন্দোলনে শহীদ হয়েছে, তো আমি শুধুমাত্র আমার যে মিডল ক্লাস ফ্যামিলির যে স্ট্রাগলটা আছে আমি সেটা বুঝতে পারবো। যারা একেবারেই হতদরিদ্র পরিবারের মানুষরা শহীদ হয়েছে, তাদের কষ্টটা আমি এই যে গত 1.5 বছরের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি। যার কারণে এখন আমি তাদের সাথে এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের সাথে আরও বেশি কানেক্ট করতে পারি, এবং তাদের যে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টই কিন্তু আমাকে টেনে নিয়ে এসেছে এই রাজনীতির মাঠে। কারণ আমি চাই যে তাদের প্রধান যে চাওয়াটি বিচার নিশ্চিত করায়, সেই বিচারটি রাজনৈতিকভাবে অন্ততপক্ষে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব নিশ্চিত করতে পারা। তো সেই জায়গা থেকে জুলাইয়ে যারা শহীদ এবং আহতরা রয়েছে তারা কৃতজ্ঞ থাকবে এই সরকারের কাছে, যদি এই সরকার তাদের এই যে 2-3টি, বেশি না, 2-3টি যেই চাওয়াটি রয়েছে, যেগুলো ন্যায্য চাওয়া, সেই ন্যায্য চাওয়াগুলো যদি এই সরকার পূরণ করতে পারে। ফ্যান্টাস্টিক। তো লেটস সি, সামনের ভবিষ্যৎ হয়তো বলে দিবে। তো স্যার, আপনার কাছে কি মনে হয় নেক্সট যে গভর্নমেন্ট আসছেন ক্ষমতায়, তাদের হানিমুন পিরিয়ড কত দিনের জন্য হবে? দেখেন, আমরা এখন যে সরকার আসতেছে, এটা তো আমরা যেহেতু একটা বিধ্বস্ত ইকোনমির উপরে দাঁড়ায় আছি, সত্যি কথা বলতে হিউজ পরিমাণ লুটপাট হয়েছে, ব্যাংকগুলো একদম ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার অবস্থা। আমাদের নানান জায়গা থেকে আমরা আমাদের যে হিউজ কিছু মেগা প্রজেক্ট করে বৈদেশিক ঋণ করে রাখছে, এবং আমাদের যে ইন্টারেস্ট পে করতে হয় সেটাই বাজেটের একটা বড় অংশ, গুরুত্বপূর্ণ অংশ, সিগনিফিক্যান্ট অংশ। তো সব কিছু মিলে ইকোনমিক্যালি আমরা একটা ভালনারেবল সিচুয়েশনে থাকবো সরকার, কিন্তু আমাদের তো মানে যা আছে তাই এটা ওভারকাম করতে হবে এই জায়গা থেকে। অ্যাট দ্য সেম টাইম যে কোনো বিপ্লবের পরে যে সরকার আসে, তার উপর এক্সপেকটেশন মানুষের অনেক থাকে যে আমরা একটা খুব ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়েছিলাম। এই ভালনারেবল সিচুয়েশনে মানুষ যখন থাকে, সে কিন্তু ইমিডিয়েটলি রিয়াক্ট করে না। সে রিয়াক্ট মানে ভালনারেবল সিচুয়েশন, সে কিছুটা ইয়ে করতে চায়, এটার সাথে অ্যাডজাস্ট করতে চায়, ধৈর্য ধরে থাকতে চায়, দেখি কি হয় আরেকটু দেখি, এভাবে করতে করতে যখন তার একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু সে রিয়াক্ট করে। তার মানে হচ্ছে সে যখন রিয়াক্ট করছে,
তার ভালনারেবিলিটিটা তীব্র লেভেলের, এবং ওই তীব্র লেভেলের ভালনারেবিলিটি থেকে তার যে আকাঙ্ক্ষা, এটাও কিন্তু একদম আকাশচুম্বী, যে আমি আমার সব ভালনারেবিলিটি থেকে আমি মুক্তি চাই। এবং সে কারণেই তো জুলাই হলো। আমরা কিন্তু গত 17 বছর ধরে সহ্য করে 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 আস্তে আস্তে এই জায়গায় ফাইনালি। তো এখন এই বিপ্লব পরবর্তী সরকারের কাছে মানুষের এক্সপেকটেশন অনেক হাই থাকে, এবং এই কারণে ইউনুস গভর্নমেন্টের অনেক আন্তরিকতা থাকা সত্ত্বেও কিন্তু অনেক বিতর্ক হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। এটার কারণ আসলে মেইনলি যে আমাদের এক্সপেকটেশন তো অনেক বেশি, কিন্তু আপনি তো ফুলফিল করতে পারছেন না। তো এখন এই যদি বিপ্লবের পরপরই একটা ইলেক্টেড গভর্নমেন্ট চলে আসতো, তাহলে সেই গভর্নমেন্টের উপরে হিউজ চাপ থাকতো, সব প্রত্যাশার চাপ। মাঝখান দিয়ে আমরা যে 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি, চাপটা কিছুটা হালকা হয়েছে প্রত্যাশার জায়গাটা, কিন্তু স্টিল এই নতুন গভর্নমেন্টের উপরে মানুষের অনেক প্রত্যাশা থাকবে। ধরেন আমরা লুটপাট চাঁদাবাজি দেখেছি, আমরা চাই না এটা আর হোক। অফিসে হয়রানি দেখেছি, মানুষের ডিগনিটি ছিল না নাগরিক হিসাবে, আমরা চাই আমাদের ডিগনিটিটা ফিরে আসুক। ক্যাম্পাসগুলোতে স্টুডেন্টরা জাস্ট স্লেভ ছিল রাজনৈতিক, মানে সরকারের রাজনৈতিক ছাত্র সংগঠনের কাছে। তো এইটা মানুষের কোনো ডিগনিটি ছিল না, যে ক্যাম্পাসে ঢুকছো, তোমার সব ডিগনিটি, মানবিক অধিকার সবটা ফেলে আসো, এখানে আসছে আমার স্লেভ। তো মানুষের এই মর্যাদাগুলো মানুষ ফেরত চায়। এবং জুলাইয়ে যে আমরা এই অবিচার অত্যাচারের শিকার হয়েছি, এটার বিচার মানুষ চায়, যেটা স্নিগ্ধ বলছে, এটার মানুষের আকাঙ্ক্ষা আছে। সো এই আকাঙ্ক্ষাগুলো এবং হানিমুন পিরিয়ড বলতে স্যার আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কতদিন পর্যন্ত সময় দিতে মনে হয় বাংলাদেশের মানুষ কতদিন সময় দিবে? মৌলিক কিছু সংস্কার মানুষ যেটা এক্সপেক্ট করে, যেটা হওয়া দরকার, এটাগুলো নিয়ে আমাদের কনসেনসাস কমিশন অনেকগুলো কথাবার্তা বলেছে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি কিছু জিনিস আছে একদম আনকম্প্রোমাইজিং, এই জিনিসগুলো মানুষ অবজার্ভ করবে যে তারা কোন দিকে যাচ্ছে। আপনি ধরেন একটা হচ্ছে যে আপনি ইভেন অনেক কাজ হয় যে আপনি 2 বছরের মধ্যে করতে পারছেন না, কিন্তু মানুষ ট্রেন্ডটা দেখে যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন। যে আপনার ট্রেন্ডটা যদি হয় পজিটিভ দিকে, যে হ্যাঁ সংস্কার, ধরেন অনেকগুলো সংস্কারের কাজ আমি করতে পারছি না, কিন্তু আমি যদি দেখি যে আপনি ধীরে ধীরে করতে যাচ্ছেন, তাহলে এক জিনিস। আর আমি যদি দেখি যে আপনি ইগনোর করতেছেন, তাহলে আরেক জিনিস। সো এইটা নির্ভর করবে যে সরকারের অ্যাটিটিউডটা কেমন, সরকার কি মানুষের আশা আকাঙ্ক্ষার দিকেই যাচ্ছে, তাহলে হয়তো কিছু বেশি সময় পাবে। আর যদি দেখে যে না, সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার দিকে যাচ্ছে না, সরকার অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল রাজনীতি করতেছে, সেই ক্ষেত্রে হানিমুন পিরিয়ড বেশি দিন থাকবে না। তবে আমি আশা করব, তারেক রহমান নিজে নির্যাতিত ছিলেন, বিএনপির অনেক মানুষজন নির্যাতিত হয়েছে, 17 বছর ডেমোক্রেসির জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তো এগুলো, এবং বিরোধী দল হিসাবেও জামাতও, বিএনপি জামাত এলাই ছিল 17 বছর একসাথে ডেমোক্রেসির জন্য সংগ্রাম করেছে। তো আমি মনে করি দুই দলেরই এখানে রেসপন্সিবিলিটি আছে। বিরোধী দল হিসেবে তার সঠিক দায়িত্ব পালন করে গভর্নমেন্টকে গাইড করা বা সাপোর্ট করা, সরকার দল হিসেবে ওই জায়গাটায় থাকা। এটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি মনে করি মানুষ একটা পজিটিভ পরিবর্তন হিসেবে দেখবে এবং সরকারকে সমর্থন করে যাবে, সময় দিবে। আর যদি কোনো কারণে, কোনো স্বার্থের কারণে বা কোনো ভুল কনসেপ্টের কারণে, আইডিয়ার কারণে, বা ভুল মানুষের ফান্দে পড়ে, ভুল বুদ্ধিজীবীদের ফান্দে পড়ে যেটা হয়, যে ওই আবার আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির খেলা খেলে এই বুদ্ধিজীবী যাদেরকে আপনি মার্ক করতেছিলেন বাল বিএনপি বলে, এদের কিন্তু ছাপড়ি, হ্যাঁ, এদের মেইন স্ট্র্যাটেজি কিন্তু আগের মতো। ওরা আমি স্নিগ্ধ, দিস ইজ আ কনসার্নিং ইস্যু, কারণ স্নিগ্ধকে যদি স্নিগ্ধ যেই আইডিওলজিতে বিশ্বাস করে সেটাকে কাউন্টার করে, বান্না যে আইডিওলজিতে বিশ্বাস করে সেটাকে অহেতুক কারণে কাউন্টার করে, সেটাকে ট্যাগিং এর মধ্যে ফেলতে চায়। এটা তো খুব ভয়ঙ্কর বিষয়। 3টা স্টেজে যায় এটা, ধরেন আপনি অবাক হয়ে যাবেন, মানে ট্যাগিং করে একটা গ্রুপ অফ পিপলকে বিশ্বাসও করাইছে যে ও আসলে এরকম। হ্যাঁ, আরে অদ্ভুত ব্যাপার। এই জিনিসটা কি করে, এই যে ওই বলে না যে তুমি যদি একটা কুত্তাকে মেরে ফেলতে চাও, একটা খারাপ নাম দিয়ে দাও। আগে বলো যে কুত্তাটা খুব খারাপ, তারপরে মেরে ফেলো, মানুষ সমর্থন দিবে সবাই। মানে একটা কুকুরকে আপনি যদি মারেন, মানুষ কিন্তু রিয়েক্ট করবে, কেন তুমি কুকুরটাকে মারলে, নিরীহ কুকুরকে কেন মারলে। কিন্তু আপনি যদি বলেন যে এটা পাগলা কুত্তা, সবাই হত্যা বেড়ায়, তখন কিন্তু মারলে আর কেউ কিছু বলবে না, যে হ্যাঁ সবাই এসে তারা হয়তো জয়েন করবে, হত্যাযোগ্য করে তুলছে। তো এইটাতে এই যে প্রথমে কি করবে, একটা প্রোপাগান্ডা ছড়াবে যে এরা এইটা, এরা সেটা, এভাবে করে বা এরকম, তারপরে এটাকে একটা পার্টিকুলার ট্যাগিং এর মধ্যে নিয়ে আসবে। এই ট্যাগিংটা এরকম যে আপনার তখন ওই শুধু ওয়ার্ডটা ইউজ করলেই হবে। আপনি যখন মনে করেন, আমি কথা বলি যে বাল বিএনপিও একটা এক ধরনের ট্যাগিং হবে একটা সার্টেন টাইমের পরে। বাল বিএনপি কাউন্টার ট্যাগিংটা দিলাম, কিন্তু এটা তো ফ্যাক্ট না, এটা বললাম। ধরেন আপনি যখন বলবেন যে এই হচ্ছে বাল বিএনপি, তখন কিন্তু আমি বুঝবো যে এর আইডিওলজি কি। এ আগে হচ্ছে এই খালেদা জিয়াকে, শহীদ জিয়াকে এরকম জানতো, এখন হচ্ছে এই মানে সে সাবোটেজ করার জন্য ঢুকছে এখানে, বা তার মনে হচ্ছে সে ভারতপন্থী।
সে বাংলাদেশপন্থী কাউকে সহ্য করতে পারে না হাদির মতো হলে। তো এটা এই ধরেন এই প্রোপাগান্ডা এবং ট্যাগিং সর্বশেষ যেটা হয়েছে, যেটা বললাম যে একদমই তাকে মানে তার কোনো মানবিক অধিকার বলতে কিছু থাকে না, এই টাইপের বানিয়ে ফেলা, যে দলের মধ্যে থাকলে একদম একঘরে করে ফেলা, তাকে দলে কোনো পদ পজিশন বা তার কথা বলার রাইটই নাই এরকম করে ফেলা, বিরোধী পক্ষ হইলে তাকে একদম মেরে ফেলা বা তাকে যে কোনো ধরনের তার উপরে নৃশংসতা চালানোকে জায়েজ করে ফেলা, যেটা আগে শিবির ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে করা হতো। তো এই জিনিসগুলো তারা খেলে। তো এইটা তারা যেটা করে, এই বিভাজনের জায়গাটা করে যে হয় তুমি আমার সাথে নাহলে তুমি বাইরে, মাঝখানে কোনো জায়গা নেই। যে আমি একই সাথে, এটা আওয়ামী লীগ যেটা করেছে যে একটা লোক একই সাথে হয়তো নামাজ পড়বে, দাড়ি টুপি রাখবে, একই সাথে আওয়ামী লীগ করবে, এটারই তারা একদম বানিয়ে ফেলছে যে এরকম তো হইতেই পারে না। যদিও মানে এটা হয়তো অনেকে বলবো আওয়ামী লীগে এরকম দাড়ি টুপি বহু মানুষ আছে, সেটা না, আমি বলছি একদম সুশীল ক্লাসে আর কি, যে মনে করেন একদম এলিট ক্লাসে। আপনি তো মিডিয়ার বা আপনি ফিল্ম ডিরেক্টর হিসেবে কাজ করেছো এইসব ফিল্ডে। এটা একবার বলছিল যে আর যে কিবরিয়া ভাই একটা শোতে মাদিয়ামিনের, সরি মাদিয়ামিন না, কি আমিন যেন একজন আছে ভাই, ইয়ামিন ভাইয়ের সাথে একটা শোতে উনি বলতেছিল যে আমি মিডিয়ায় কাজ করার সময় সালাম দিতাম অনেক সময়, মানে ওই সময়টা আমি এরকম হতো যে সালাম দিলে আমাকে মনে করবে যে আমি এরকম। তো যে উনি বলতেছিল যে আমি এখন মানে সাহস করি সবাইকে সালাম দিই এবং বেশি বেশি সালাম দিয়ে জন্য আগে যে দিতে পারি নাই ওই কষ্টটা মনের মধ্যে আছে। যে এই যে এরকম একটা পরিবেশ, সরি ইয়াহিয়া আমিন ভাই আবার শুনলে মাইন্ড করবে যে আমার নাম মনে করতে পারে না, আমি ভাইরে খুব পছন্দ করি, যাই হোক। তো এই যে একটা কালচার তৈরি করা যে আপনি যদি সালাম দেন তাহলে আপনি আমার সাথে না, আপনি যদি ইভেন আমি শাহবাগের সময় দেখেছি যে কেউ কেউ বলেছে ওমকে কথায় কথায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, সে তো তাইলে ওরকম। এই যে বিভাজনটা করেছে, এরা এখন চায় যে বিএনপিও সেম বিভাজনের পথে যাক, কিন্তু বিএনপি আদতে তো এরকম না। বিএনপি শুরুটা তো হচ্ছে প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় এসে প্রথম সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে বিসমিল্লাহ দিলেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ব্যবহার করতেন। দেখেন মানে শহীদ জিয়ার দল, যেই দলটা কোন সময়ে 75-এ মুজিবের হত্যার পরে, সেই সময় যখন মুক্তিযুদ্ধেরও কিছুদিন পরে, এবং নিজে উনি মুক্তিযোদ্ধা, এবং সেই সময়ে মুক্তিযুদ্ধের একদমই তো সরগরম সিচুয়েশন, সেরকম সময়ে এসে উনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযোজন করছেন। উনি কোনো থ্রেট ফিল করেন নাই, উনি মুক্তিযুদ্ধের সাথে এটাকে সাংঘর্ষিক দেখেন নাই, উনি ওনার ডানপন্থী রাজনীতি বা মধ্যপন্থী রাজনীতির সাথে এটাকে কনফ্লিক্টিং দেখেন নাই। এখন আইসা এই চাপড়ি আইসা বলতেছে যে তুমি যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস বলো তাহলে তো তুমি ওই দিকের, তাহলে তার রাজনীতি কোথায়? তার রাজনীতি তো জিয়ার রাজনীতি না, তার রাজনীতি তো ভারত থেকে ধার করা রাজনীতি। সে তো ওই আওয়ামী লীগের খেলাটাই বিএনপিকে দিয়ে খেলাইতে চায়। সে বলে আওয়ামী লীগ যেরকম বিভাজনটা করছে যে তুমি যদি ইনশাআল্লাহ বলো তাহলে তুমি সেই ঘরের, তুমি যদি বিসমিল্লাহ বলো তুমি সেই ঘরের, আর আদারওয়াইজ আমাদের সাথে, তো সে বিএনপিকে দিয়ে এটা খেলাইতে চায়। তো আমি বলছি বিএনপির সরকার হিসাবে, গভর্নমেন্ট হিসাবে আসার পরে বিএনপির তরুণ প্রজন্মের কাউকে কিন্তু এরা বিভ্রান্ত করেছে। তো এইটা থেকে যদি আমরা মানে আমি পুরো বিএনপিকে বলবো, ছাত্রদল সহ যুবদল যত সংগঠনগুলো আছে, যে এই জায়গাটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে যে শহীদ জিয়ার বিএনপি এটা না, এবং বিএনপি যে মধ্যপন্থী দল এটার মানে এটা না যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বা কেউ আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বললে আমি তাকে খারিজ করে দেব। এই জায়গাটায় তারা বিভাজনটা করতে চায়, এটার ব্যাপারে সচেতন থাকতে হবে। আদারওয়াইজ মানুষের মধ্যে, কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে ধর্মপ্রাণ মানুষ, এই জায়গাটায় যদি ভুল করে তাহলে এটা বিএনপির জন্য ক্ষতি হয়ে যাবে। বিএনপির ক্ষতি হয়ে গেলে যে আমার খুব ক্ষতি হবে এটা আমি বলছি না, আমি বলছি যে দল হিসাবে বিএনপি যে আইডিওলজিটাকে ক্যারি করে, বা প্রেসিডেন্ট জিয়া দলটা যখন গঠন করছেন তিনি যে আইডিওলজিগুলো ক্যারি করছেন সেটার সাথে সাংঘর্ষিক হয়। এবং প্রেসিডেন্ট জিয়া যখন দল করলেন তখন কিন্তু এটা একটা ইনক্লুসিভ দলের মতো ছিল, উনি কিন্তু বিভাজন করেন নাই। এবং অনেকেই বলে যে হ্যাঁ তাহলে তো বিএনপিতে অনেক রাজাকার ছিল রে, এই ছিল সেই ছিল। শহীদ জিয়ার কাছে তখন প্রশ্নটা এটা ছিল না যে কে শাহজাদ কি রাজাকার না দেশ বিরোধী ছিল, এটা না, বরং বাংলাদেশকে গড়ার জন্য সে যোগ্য কিনা, তার যোগ্যতা আছে কিনা। অতীতের ভূমিকা ছিল, নানান কারণে ছিল, নানান ইস্যু ছিল, সেগুলোকে ওভারকাম করে উনি কিন্তু আসছেন কোন জায়গাটায়, যে এই লোকটা, উনি কিন্তু সব ধরনের দল থেকে লোক আনছেন, ইসলামী দল থেকে, বাম দল থেকে, মধ্যপন্থী দল থেকে, মুসলিম লীগ থেকে, ইভেন জামাত থেকে হয়তো থাকতে পারে, আমি জানি না। তো নানান দল থেকে আসছে, বাম দল থেকে আসছে। কোন ক্যাটাগরিতে আসছে? যে এই লোকটার বর্তমান যে পরিস্থিতি, তার যে ক্যালিবার, তার যে যোগ্যতা, এটা দিয়ে দেশকে সে সার্ভ করতে পারবে কিনা। আমি মনে করি তারেক জিয়াকেও, তারেক রহমানকেও সেই জায়গা থেকে লোক খুঁজতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। খুবই
মানে ইম্পর্টেন্ট একটা ইস্যুতে কথা চলছিল, টাইম শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রোগ্রামের, বারবার আমাকে টকব্যাক থেকে বলছে সময় শেষ হয়ে আসছে। স্যার, আরেকদিন আমরা হয়তো আলাপ করবো এই বিষয়টা নিয়ে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা বলতেই থাকবো কথাগুলো, আমরা জনপরিসরে রাখতেই থাকবো, মানুষের সামনে রাখতে বলবো। 30 সেকেন্ডস, এনি লাস্ট রিমার্ক? এই আমি ভাইয়ের কথা ধরেই লাস্ট 30 সেকেন্ড একটু বলি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার হাদি ভাইয়ের একটা কথা মনে পড়ে গেছে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যিনি সামরিক শাসন দিয়ে গণতন্ত্র ফিরিয়েছেন। আপনার মনে আছে নাকি এই ইয়াটা? তো প্রেসিডেন্ট জিয়ার আদর্শ যারা বিশ্বাস করে, যার প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে বড় হয়েছে, তারা কখনো আসলে ট্যাগিংয়ের রাজনীতিতে জড়ানো সম্ভব না। তারা ট্যাগিং রাজনীতি, যদি কেউ ট্যাগিংয়ের রাজনীতিতে চলে আসে তার মানে সে প্রেসিডেন্ট জিয়ার আদর্শের বাইরে গিয়ে চলে গিয়ে তারপর এসেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শেখ হাসিনার এগেনস্টে কেন হয়েছিল? এই একমাত্র এই ট্যাগিংয়ের ইস্যুর কারণে। শেখ হাসিনা রাজাকার ট্যাগ দেওয়াটাকে নর্মালাইজ করে ফেলেছিল এবং যাকে তাকে রাজাকার ট্যাগ দিয়ে দিত। আপনার মনে আছে কিনা 16 তারিখে এই রাজাকার ট্যাগের কারণে প্রথম ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্ররা নেমে আসে এবং স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে। তো সেই জায়গা থেকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে এবং এখন আমার কাছে মনে হয় যে নির্বাচন জিতার থেকে সরকার পরিচালনা করা খুবই টাফ একটি জিনিস। তো সেই জায়গা থেকে সরকার পরিচালনার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এটা মাথায় নিয়ে। থ্যাংক ইউ স্নিগ্ধ, থ্যাংক ইউ স্যার ফর জয়নিং মি। থ্যাংক ইউ ভিউয়ার্স যারা এতক্ষণ ধরে আমার প্রোগ্রামটা দেখলেন, ভোটকাস্ট। আজকেই আমার এই পর্বটা এখানেই শেষ হচ্ছে এবং আমারও বিদায়ের পালা, আর কোনো এপিসোড আসছে না, আজকেই লাস্ট ভোটকাস্টের। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। ভোটকাস্টে আবারও হয়তো কোনো দিন দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে অথবা এরকমই কোনো একটা সেটে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।